আপনাকে দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা তাহলে শুরু করছি। আমরা গতকাল পড়াচ্ছিলাম ক্যাপিটালাইজেশন আর কমার ব্যবহারটা নিয়ে একটু আলোচনা করছিলাম। ঠিক আছে, তাহলে আজকে আমরা অ্যাপোস্ট্রফি, ইউজ অফ অ্যাপোস্ট্রফি, এই অ্যাপোস্ট্রফিটা কখন ইউজ করব। দেখো, কমা থাকে নিচে আর অ্যাপোস্ট্রফি থাকে উপরে। হ্যাঁ, তাহলে আমরা যেটাকে বলি এটাকে বলি অ্যাপোস্ট্রফি, আর এটাকে বলি অ্যাপোস্ট্রফি এবং এস। এটাকে বলি কি অ্যাপোস্ট্রফি এবং এস, আর এটাকে বলি শুধু অ্যাপোস্ট্রফি। আমরা কখন অ্যাপোস্ট্রফি ইউজ করব আর কখন অ্যাপোস্ট্রফি এস ইউজ করব। ঠিক আছে, তাহলে লেখো লেখো বাংলা বাক্যে ওয়ার্ড শেষে এর, বাংলা বাক্যে ওয়ার্ড শেষে বলতে কি নাউনের শেষে, বলে লেখো বাংলা বাক্যে নাউনের শেষে এর বিভক্তি, নাউনের শেষে এর বিভক্তি যুক্ত থাকলে ওই নাউনের পরে সাধারণত অ্যাপোস্ট্রফি কিংবা অ্যাপোস্ট্রফি এস বসিয়ে আমরা পসিভ করি। দেখো আবার বলছি, বাংলা বাক্যে নাউনের পরে এর বিভক্তি যুক্ত থাকলে ওই নাউনের পরে নাউনের শেষে অ্যাপোস্ট্রফি অথবা অ্যাপোস্ট্রফি এস বসিয়ে আমরা সাধারণত পসেসিভ করে থাকি। তাহলে পসিভটা করি সাধারণত একটা নাউনের সাথে আরেকটা নাউনের সম্পর্ক নির্ণয় করার জন্য। একটা নাউনের সাথে আরেকটা নাউনের সম্পর্ক নির্ণয় করতে আমরা পসিভটা ইউজ করি, অ্যাপোস্ট্রফি অথবা অ্যাপোস্ট্রফি এস ইউজ করি। আর অ্যাপোস্ট্রফি কিংবা অ্যাপোস্ট্রফি এস আমরা কখন নেই, যদি কোনো নাউনের পরে যদি এর যুক্ত থাকে, এর বিভক্তি যুক্ত থাকে, তাহলে ওই নাউনটার পরে অ্যাপোস্ট্রফি অথবা অ্যাপোস্ট্রফি এস বসিয়ে আমরা পসিভ করি। এবার প্রশ্ন হচ্ছে আমরা কখন অ্যাপোস্ট্রফি আর কখন অ্যাপোস্ট্রফি এস ইউজ করব। তাহলে সেটা নিয়ে আমরা একটু কথা বলি। লেখো, আমি সাধারণত এখানে লেখো সাধারণত কমন নাউন প্লুরাল, এবার লেখো কমন নাউন প্লুরাল অথবা প্লুরাল কমন নাউনের শেষে যদি এস অথবা ইয়ের যুক্ত থাকে, প্লুরাল কমন নাউনের শেষে যদি এস অথবা ইয়ের যুক্ত থাকে, যেমন বয়েজ, যেমন বয় তার প্লুরাল হচ্ছে বয়েজ, এটা কমন নাউন প্লুরাল। তাহলে কি বলছি, প্লুরাল কমন নাউনের শেষে যদি এস অথবা ইয়ের যুক্ত থাকে, যেমন বয়েজ, অথবা আমরা বলি লেডি, লেডি এর প্লুরালটা কি লেডিস। তাহলে প্লুরাল কমন নাউনের শেষে যদি এস অথবা ইয়ের যুক্ত থাকে, তাহলে ওই কমন নাউনের পরে শুধু অ্যাপোস্ট্রফি বসিয়ে আমরা পসিভ করি, শুধু অ্যাপোস্ট্রফি বসিয়ে পসিভ করতে হয়। হ্যাঁ, যেমন আমরা যদি বলি পসিভ মানে কি একটা নাউনের সাথে আরেকটা নাউন, আর যেই নাউন এবার এই দুইটা নাউনের মধ্যে যেই নাউনটার শেষে এর বিভক্তি যুক্ত আছে সেই নাউনটার সাথে আমরা অ্যাপোস্ট্রফি অথবা অ্যাপোস্ট্রফি এস নেব। যেমন বালকদের স্কুল, আমরা যদি বলি যে বালকদের স্কুল, তাহলে বালকদের মানে বয়েজ, তাহলে বালকদের স্কুল, তাহলে বালকদের সাথে বালকদের এর আছে, তাহলে কি হবে অ্যাপোস্ট্রফি, এরপর লাগবে স্কুল, তাহলে বালকদের স্কুল, তাহলে বয়েজ স্কুল, তাহলে বয়ের প্লুরাল হচ্ছে বয়েজ, তাহলে বয়েজ স্কুল, তাহলে বালকদের স্কুল। তুমি কিন্তু আবার এটা বলতে পারবে না, তুমি তো আবার এটাকে এভাবেও করো, বয়েজ স্কুল। এটা আবার এটা ভুল কেন, কারণ একটা স্কুল তো আর একজন বালকের জন্য হয় না, একজন বালকের জন্য তো আর একটা স্কুল হয় না। তাহলে বালকদের স্কুল, বালকের স্কুল নয়, বালকদের স্কুল। এই কারণে আনসারটা হচ্ছে এইটা। তাহলে তাহলে মূল কথা কি দাঁড়াচ্ছে, যে প্লুরাল কমন নাউনের পরে যদি এস অথবা ইএস থাকে, তাহলে ওই কমন নাউনের শেষে শুধু অ্যাপোস্ট্রফি বসিয়ে পসেসিভ করতে হবে, শুধু অ্যাপোস্ট্রফি বসিয়ে পসেসিভ করতে হবে। আমরা আরো কতগুলো এক্সাম্পল দিচ্ছি, লক্ষ্য করো। যেমন লেডিস, লেডিস ক্লাব, দেখো লেডিস ক্লাব, ঠিক আছে, মহিলাদের ক্লাব লেডিস ক্লাব, কিংবা আমরা বলি লেডিস হোস্টেল,
লেডিস হোস্টেল। আমরা বলতে পারি বেবিস টয়েস, বেবি বলো শিশুদের খেলনা, তাহলে বেবি, বেবির প্লুরাল হচ্ছে বেবিস, তাহলে শিশুদের খেলনা। তো যেহেতু এটা বেবি কমন নাউন এবং এটা প্লুরাল, এস অথবা ইয়েস আছে, তাহলে এস বা ইয়েস যুক্ত, তাহলে কমন নাউনের শেষে এস অথবা ইয়েস থাকলে তারপরে শুধু অ্যাপোস্ট্রফি বসিয়ে পরের নাউনটাকে যোগ করতে হয়। তাহলে বেবিস টয়েস, তাহলে বেবিস টয়েস মানে শিশুদের খেলনা, শিশুদের খেলনা। যেমন মেন্স উইয়ার, আমরা বলি জেন্টস, জেন্টস পার্লার। দেখো জেন্টস, এই যে জেন্টস, জেন্টস এস আছে তো অ্যাপোস্ট্রফি জেন্টস পার্লার, জেন্টস পার্লার। তাহলে প্লুরাল কমন নাউনের শেষে কি হচ্ছে, এস অথবা ইয়েস থাকলে তারপরে শুধু অ্যাপোস্ট্রফি বসে পসিভ করতে হয়। যেমন গার্লস স্কুল, গার্লস, এই যে গার্লস, তাহলে গার্লস স্কুল, মেয়েদের স্কুল, গার্লস স্কুল। গার্লস কলেজ, তাহলে গার্লস কলেজ, তাহলে গার্ল, গার্লের প্লুরাল হচ্ছে গার্লস, তাহলে গার্ল, গার্ল শুধু গার্ল হবে না, গার্লস হবে, কারণ স্কুল তো একজন মেয়েদেরকে তো স্কুল হয় না, মেয়েদের স্কুল। ঠিক আছে। যেমন অফিসার্স মেস, অফিসার্স মেস মানে কি অফিসারদের মেস। দেখো অফিসার্স মেস, তাহলে অফিসার্স মেস মানে কি এইটা হবে, দেখো অফিসার্স মেস, এইটা কারেক্ট নাকি অফিসার্স মেস, কোনটা কারেক্ট? তাহলে কারেক্ট হচ্ছে এটা, এটা ভুল, কারণ একটা মেস একজন অফিসারের জন্য হয় না, অফিসারদের জন্য মেস। অফিসার্স মেস মানে কি এ মেস ফর অফিসার্স, অফিসার্স মেস মানে কি এ মেস ফর অফিসার্স। এ গার্লস স্কুল, দ্যাট ইজ এ স্কুল ফর গার্লস, এ বয়েজ স্কুল, স্কুল ফর বয়েজ। ঠিক আছে, ইত্যাদি। হ্যাঁ হ্যাঁ, এখন যদি একজনের জন্য যদি হয় তাহলে অ্যাপোস্ট্রফি এস লাগবে। যেমন করিমের বই, করিমের ভাই, তাহলে এটা তো আর করিমটা তো আর কমন নাউন না, তাহলে এটা প্রপার নাউন। তাহলে করিম, তাহলে করিমের ভাই, মনে করো করিম, তখন আবার অ্যাপোস্ট্রফি সিঙ্গুলার, নাউনটা যদি সিঙ্গুলার হয়, নাউনটা যদি সিঙ্গুলার হয় তো তারপরে সাধারণত অ্যাপোস্ট্রফি এবং এস বসিয়ে পসিভ করতে হয়। আমরা ধরে নিচ্ছি এটা তোমরা পারো, এই জন্য আমি এটাতে যাই নাই, কারণ আমি কাজ করছি এটা নিয়ে, কারণ এটা তোমার সবাই পারবে, কিন্তু এইটাতে ভুল করার সম্ভাবনা বেশি। হ্যাঁ, তাহলে করিমস ব্রাদার, ঠিক আছে, হ্যাঁ ইত্যাদি। হ্যাঁ, তাহলে কি দাঁড়াচ্ছে, আমি যেটা বলছি আগে সেটা বুঝো, তুমি কি প্রশ্ন করতে পারো সেটা আমার জানা আছে। আমার প্রশ্ন হচ্ছে যে কমন নাউন, প্লুরাল কমন নাউনের পরে যদি এস অথবা ইএস থাকে তাহলে ওই কমন নাউনের শেষে শুধু অ্যাপোস্ট্রফি বসিয়ে পসেসিভ করতে হবে। ঠিক আছে, এটা অবশ্যই জানতে হবে, এটাতে লেখালেখির মধ্যে এটা দরকার আছে। এবার প্রশ্ন হচ্ছে আমরা অ্যাপোস্ট্রফি এবং এস কখন ইউজ করব। তো লেখো প্লুরাল কমন নাউন, দ্বিতীয় পয়েন্ট 2, নাম্বার 2, প্লুরাল কমন নাউনের শেষে লেখো, প্লুরাল কমন নাউনের শেষে যদি এস অথবা ইএস না থাকে, প্লুরাল কমন নাউনের শেষে যদি এস অথবা ইএস না থাকে তাহলে তারপরে অ্যাপোস্ট্রফি এবং এস, অ্যাপোস্ট্রফি তারপরে অ্যাপোস্ট্রফি এবং এস বসিয়ে পসিভ করতে হয়। তাহলে কি বলছি, প্লুরাল, বলো প্লুরাল নাউনের পরে, আবার বলছি প্লুরাল নাউনের পরে যদি এস বা ইএস না থাকে তাহলে ওই নাউনের শেষে অ্যাপোস্ট্রফি এবং এস বসিয়ে পসিভ করতে হয়। আবার বলছি প্লুরাল নাউনের পরে, প্লুরাল নাউনের পরে যদি এস অথবা ইএস না থাকে তাহলে ওই নাউনের শেষে অ্যাপোস্ট্রফি এবং এস বসিয়ে পসিভ করতে হবে। যেমন, যেমন দেখো এই যে ম্যানের প্লুরাল কি ম্যান, তাহলে মেন্স, দেখো মেন্স পার্লার, মেন্স পার্লার। ঠিক আছে, আবার দেখো উইমেন্স, এই যে উমেনের প্লুরাল হচ্ছে উইমেন্স, তাহলে উইমেন্স ক্লাব। ঠিক আছে, উইমেন্স ক্লাব। আবার দেখো যদি বলি আমরা উইমেন্স ক্লাব, আমরা বলতে পারি যেমন চিলড্রেন্স পার্ক, চাইল্ড, চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন, তাহলে চিলড্রেন
এটা প্লুরাল, তারপরে এসবিএস নাই, যেহেতু চিলড্রেন কথাটা প্লুরাল তারপরে এসবিএস নাই, তাহলে এটা পসিভ করতে কি লাগবে? অ্যাপোস্ট্রফি লাগবে এবং এসও লাগবে। তাহলে চিলড্রেন্স পার্ক, ঠিক আছে। যেমন আমরা বলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, তাহলে পিপলস, এই যে পিপল শব্দটা অলওয়েজ প্লুরাল, তাহলে পিপল যেহেতু অলওয়েজ প্লুরাল তাহলে তারপরে অ্যাপোস্ট্রফি এবং এস লাগবে। পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ঠিক আছে। এখন যদি বলি যে অর্থনীতিবিদদের প্রত্যাশা, বলো অর্থনীতিবিদদের প্রত্যাশা, তাহলে এইটার যদি আমি ইংরেজি করি কি কি হবে? তাহলে এইটা একটা নাউন, এটা একটা নাউন, তাহলে এই নাউনটার শেষে অর্থনীতিবিদদের এর আছে, তাহলে এইটার শেষে আমরা অ্যাপোস্ট্রফি অথবা অ্যাপোস্ট্রফি দেব। অর্থনীতিবিদ ইংরেজি কি? ইকোনমিস্ট। এখন ইকোনমিস্ট অর্থনীতিবিদদের, তাহলে এটা প্লুরাল, তাহলে কি হবে? ইকোনমিস্ট। তাহলে এটার সাথে পসিভ করতে হলে কি করতে হবে? ইকোনমিস্ট এস আছে, তাহলে আমি শুধু অ্যাপোস্ট্রফি নেব। ইকোনমিস্ট বলো প্রত্যাশা মানে এক্সপেকটেশনস, তাহলে দা ইকোনমিস্ট, দেখো ইকোনমিস্ট এক্সপেকটেশনস, ঠিক আছে। দা ইকোনমিস্ট অর্থনীতিবিদদের প্রত্যাশা, তাহলে দা ইকোনমিস্ট এক্সপেকটেশনস, তাহলে ইকোনমিস্ট শব্দটা প্লুরাল, তাহলে আমি শুধু অ্যাপোস্ট্রফি এস দিলাম। ঠিক আছে। সবাই শুনতে পাচ্ছ, বুঝতে পারছো কি? সবাই কি বুঝতে পারছো, শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, জি আমি স্যার। যেটুকু বলেছি এটুকু বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে আমি তাহলে এখান থেকে লেখালেখির ক্ষেত্রে এটা কি পারা যাবে? ভুল হবে না তো আশা করছি নাকি? পারা যাবে। জি স্যার, পারা যাবে ইনশাআল্লাহ। এবার আসো প্রপার নাউনের ক্ষেত্রে কি হবে। তো লেখো প্রপার নাউনের শেষে, লেখো প্রপার নাউনের শেষে, পরের পয়েন্ট, প্রপার নাউনের শেষে যদি এস অথবা ইএস থাকে, প্রপার নাউনের শেষে যদি এস অথবা ইএস থাকে, প্রপার নাউনের শেষে যদি এস অথবা ইএস থাকে, ঠিক আছে, তারপরে অ্যাপোস্ট্রফি, তারপরে শুধু অ্যাপোস্ট্রফি অথবা অ্যাপোস্ট্রফি এস বসিয়ে পসিভ করা যায়। দেখো প্রপার নাউনের শেষে যদি এস অথবা ইএস থাকে তাহলে তারপরে কি শুধু অ্যাপোস্ট্রফি অথবা অ্যাপোস্ট্রফি এস উভয়ের সাহায্যে পসিভ করা যাবে। তাহলে প্রপার নাউনের শেষে যদি এস অথবা ইএস থাকে তাহলে ওই প্রপার নাউনের পরে শুধু অ্যাপোস্ট্রফি অথবা অ্যাপোস্ট্রফি এবং এস বসিয়ে পসিভ করা যাবে। যেমন মনে করো কিডস, জন কিডস, তাহলে কিডস, তাহলে কিডস এর পরে এস আছে, তাহলে এটা একটা প্রপার নাউন কিডস, জন কিডস, তাহলে এটা প্রপার নাউন। তাহলে কিডস এর কবিতা, তাহলে কিডস এর কবিতা, তাহলে কিডস এর সাথে এর আছে, তাহলে ইংলিশটা কি? কিডস এর কবিতা ইংরেজি কি? তাহলে কিডস পোয়েট্রি, কিডস পোয়েট্রি কারেক্ট। অথবা বলো কিডস পোয়েট্রি, বলো এইটাও কারেক্ট, তাহলে এইটাও কারেক্ট, এইটাও কারেক্ট। ঠিক আছে। যেমন সোফোক্লিস, সোফোক্লিস মনে করো ড্রামা, তাহলে কারেক্ট। অথবা
সফোক্লিসের ড্রামা, এটাও কারেক্ট। তাহলে নিচেরটা কারেক্ট, উপরেরটা কারেক্ট। আবার প্রশ্ন হচ্ছে দুইটাই যদি পরীক্ষা আসে, প্রিলিমিনারিতে বা মেন্টাল এবিলিটিতে, দুইটাই থাকতে পারে নিচের কোনটি কারেক্ট। এগুলো মেন্টাল এবিলিটিতে আসতে পারে। তো সেই ক্ষেত্রে এরূপ ক্ষেত্রে আমরা প্রথমটা নেব, হ্যাঁ, শুধু অ্যাপোস্ট্রফিটাকে নেব। তাহলে প্রপার নাউনের শেষে যদি এস বাই এস থাকে তাহলে শুধু অ্যাপোস্ট্রফির অপশনটা বেটার হবে। শুধু অ্যাপোস্ট্রফি এটা বেটার। দুইটাই কারেক্ট, কিন্তু প্রথমটা বেটার। শুধু অ্যাপোস্ট্রফি এটা বেটার। তাহলে আমরা শুধু দুইটাই যদি থাকে তাহলে আমরা প্রথমটা নেব, হ্যাঁ। যেমন অ্যাকিলিস হিল, বলো অ্যাকিলিস, বলো অ্যাকিলিস অ্যাকিলিস হিল অ্যাকিলিসেস হিল, দুটোই কারেক্ট, বাট এটা হচ্ছে বেটার। আমরা আশা করছি বুঝতে পারছো। ঠিক আছে, বাট প্রপার নাউনের পরে যদি এস বাই এস না থাকে, তাহলে কোনো নাউনের পরে যদি এস বাই এস না থাকে, এটা যদি প্লুরাল না হয়, তাহলে সেক্ষেত্রে শুধু আমরা শুধু অ্যাপোস্ট্রফি এবং এস বসে প্রস্তুত করব। নাউনটা যদি সিঙ্গুলার থাকে, এটা যদি প্রপার নাউনের পরে এস অথবা এস না থাকলে, অথবা কমন নাউনটা যদি প্লুরাল না হয়, তাহলে আমরা কি করব, যে কোনো নাউনের পরে সিঙ্গুলার হলে এটার সাথে আমরা ওই নাউন প্লাস অ্যাপোস্ট্রফি এবং এস বসে প্রস্তুত করা যাবে। যেমন মনে করো ওই যে বললা দ্য বুকস, মনে করো এই বইটা একটা বই, তাহলে বুকস পেজেস, ঠিক আছে, দ্য বুকস পেজেস, বইয়ের পৃষ্ঠাগুলো, হ্যাঁ। সাধারণত বস্তুবাচক হলে সাধারণত আমরা অফের সাহায্যে করি। যেমন আমরা বলতে পারি এইভাবে, মনে করো ডিউটিস কল, যেমন মনে করো ডিউটিস কল, হ্যাঁ, এট ডিউটিস কল, কর্তব্যের আহ্বানে। তাহলে নাউনটা সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার নাউনের পরে এস বাই এস না থাকলে অ্যাপোস্ট্রফি এবং এস বসে প্রস্তুত করতে হয়। নাউনটা যদি সিঙ্গুলার হয়, তাহলে এট ডিউটিস কল, মনে করো সমুদ্রের গর্জনে, ঠিক আছে, দ্য ওশেন্স, মনে করো দ্য ওশেন্স, দ্য ওশেন্স রোড, সমুদ্রের গর্জন, দ্য ওশেন্স রোড, ঠিক আছে, হ্যাঁ। তো জাস্ট এভাবে আমরা চিন্তা করতে পারি। এবার আসো, যদি নাউনের পরিবর্তে আমরা যদি প্রনাউন হয় কিংবা ভার্ব হয়, সেটাকে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করবো কিভাবে? ভার্বের ক্ষেত্রে কিংবা প্রনাউনের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফিটা কিভাবে ইউজ করবা? যেমন দেখো, আই এর সাথে যদি তুমি অ্যাপোস্ট্রফি ইউজ করো, সংক্ষেপ করলে কিভাবে? যেমন আইল, আইল মানে কি? আই অ্যাপোস্ট্রফি আইল, আইল মানে আই উইল অথবা আই শ্যাল। আইল যদি বলছি ইউ উইল, বলে ইউল, ইউল মানে ইউ, ইউ উইল। ওকে, যদি আবার হয় যেমন হিজ, হিজ মানে হি ইজ অথবা হি ওয়াজ, কখনো কখনো হি হ্যাজ, তাহলে হিজ। তাহলে শিজ, শিজ মানে শি, শি ইজ, শি ওয়াজ, শি হ্যাজ। আমরা যদি বলি ইটস, ইটস মানে ইট ইজ, ইটস মানে ইট ওয়াজ, ইটস মানে ইট হ্যাজ, তাহলে ইটস, ঠিক আছে।
এখানে একটা লক্ষ্য করো, এই যে ইটস, ইটস এর পরে সাধারণত কি বসে? ইটস এর পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। এই ইটস এর পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, যেমন ইটস বলে ইটস বিউটিফুল, ঠিক আছে, ইটস বিউটিফুল। আর আর এইটস এর পরে সাধারণত নাউন বসে। এইটস এর পরে কি বসে? নাউন বসে। যেমন ইটস বিউটি, দেখো ইটস বিউটি, ইহার সৌন্দর্য। তাহলে ইটস সাথে আমরা এটা করবো। আবার দেখো, এখন বলো ইটস রেইনিং, কথাটা ভুল, বলতে হবে ইটস রেইনিং, এটা কারেক্ট। ইটস রেইনিং মানে কি? ইট ইজ রেইনিং। এবার দেখো আই মানে আই হ্যাভ। আমি দেবো আইড মানে আই উড, অথবা আই হ্যাড, ঠিক আছে। আর জাস্ট এইভাবে তুমি চিন্তা করো, যেমন মনে করো দেব, দেব মানে দে হ্যাভ। ওকে। শান্ট মানে shall not, শান্ট মানে shall not, won't মানে will not, can't মানে cannot। ক্যান এবং নট একসাথে বসে, হ্যাঁ? ঠিক আছে। লেটস মানে let us, near মানে never, here মানে ever, aim মানে damn, breath মানে praise, he prayed best মানে he prays best। কম্প্রিহেনশনে এই ধরনের সংক্ষিপ্ত ইয়েগুলো ব্যবহার করা হতে পারে। কম্প্রিহেনশনে যদি এই ধরনের সংক্ষিপ্ত ইয়েগুলো ব্যবহার করে, যাতে করে তোমরা পরে যাতে বুঝতে পারো কোনটা দ্বারা কি বুঝেছে, ঠিক আছে, এই জন্য এটা এখানে উল্লেখ করলাম। হ্যাঁ।
ঠিক আছে, তাহলে আমরা অ্যাপোস্ট্রফির বিষয়টা মোটামুটি একটা ধারণা নিলাম যে এরকম হইতে পারে, এগুলো একটু খেয়াল করতে হবে। ঠিক আছে, তাহলে এটা মূলত এগুলো মূলত আমাদের কম্প্রিহেনশন, যে কম্প্রিহেনশনটা আসবে ওই কম্প্রিহেনশনের মধ্যে এই ধরনের সংক্ষেপে টার্মগুলো ইউজ করতে পারে। তো সেটা যাতে তুমি বুঝতে পারো এই জন্য সাধারণত এগুলো আমরা ইউজ অফ অ্যাপোস্ট্রফি এটা আমার দরকার হয়েছে। এখন আমরা যাব ইউজ অফ পাংচুয়ে কোটেশন মার্কস। ইউজ অফ কোটেশন মার্কস। অ্যাপোস্ট্রফি আছে হ্যাঁ, প্রেস বুঝি নাই। স্যার ওই যে হি প্রেস বেস্ট, হি প্রেস বেস্ট, প্রেসে কি অ্যাপোস্ট্রফি এস না? না না, শুধু এখানে অ্যাপোস্ট্রফি লাগবে, এটা হচ্ছে ভার্ব, তো ভার্বের সাথে মানে হি প্রেজের জায়গায় হি প্রেজ, এটা কবিতার ভাষায় হ্যাঁ এসবিএস না বসিয়ে ওই যে সাধারণত টিএসটা বসায়। হ্যাঁ স্যার এগুলো কি ওইটা তোমার শীটে লাগবে না, পাওয়া যাবে স্যার? ওইটা তোমার না জানলেও চলবে, ওইটা তোমার না জানলেও চলবে, উপরের গুলো সবগুলোই লাগবে তোমাদের, মানে পরের লাইনটা তুমি না জানলেও চলবে। হ্যাঁ স্যার উপরের সবগুলোই কম্পোজিশন তোমাদের করা লাগতে পারে। ঠিক আছে, রচনা বা কম্পোজিশন লেখার সময় এই কন্ট্রাকশন ফর্মগুলো ইউজ করা হ্যাঁ। যাবে? না না, তোমরা লেখার সময় কখনো সংক্ষিপ্ত ফর্ম ইউজ করবে না। লেখার সময় কখনো তুমি ভার্বের সংক্ষিপ্ত রূপ কখনো ইউজ করবে না। কখনো বলবে না আইব, বলো আইব, আইব কখনো বলা যাবে না, আইব এটা বলা যাবে না। লেখার সময় তুমি ইলাবোরেট লিখবা, আইব মানে কি আই হ্যাভ, তুমি এইটা লিখবা। ঠিক আছে, হ্যাঁ ওকে স্যার। তুমি আই ডিডেন্ট, তুমি কখনো এটা লিখতে যাবে না। লেখার সময় তুমি লিখবা আই ডিড নট। ঠিক আছে, আই কান্ট, তুমি এটা লেখার সময় এইভাবে লিখবা না, তুমি লিখবা আই ক্যানট। ঠিক আছে, আই ক্যানট। হ্যাঁ তুমি কখনো লিখবা না আই এম গনা, আই এম গনা কখনো লিখবা না, লিখবা আই এম গোয়িং টু। মানে এটা লেখা যাবে না, লেখার সময় এটা বাদ, এই সংক্ষিপ্ত লেখা বাদ। বাট এটা আমরা দিয়েছি এই কারণে, এটা কম্প্রিহেনশনটা যখন আসবে তখন কম্প্রিহেনশনের মধ্যে এই ধরনের ইয়েগুলো দেখলে তুমি যাতে সহজে বুঝতে পারো এটা দ্বারা এটা দ্বারা কি বুঝেছে, এটা দ্বারা বোঝার জন্য দিয়েছি। স্যার এগুলোর জন্য কি শীট দিবেন স্যার? হ্যাঁ এইগুলো কি শীটে পাওয়া যাবে স্যার? কোথায় কোথায়? শীট শীট স্যার, আমাদের যে ওই যে কিছু শীট দেওয়া হয়, শীটে কি এগুলো থাকবে স্যার? আমি বাবা আমি শীট দিয়ে পড়ানো লাগে না, তুমি আমার ক্লাস করো, যারা আমাদের যারা বসে আছে যে ওই যে কপি পেস্ট করবে, ঠিক আছে, খুব টেনশনে নাকে তেল দিয়ে মানে বসে আছে, অসুবিধা নাই, মানে আইসে মানে ভিডিওটা দেখে শিখে ফেলবো, তাই না? ভিডিওটা দেখে যদি এভাবে কেউ শিখে ফেলতে পারতো তাহলে লক্ষ লক্ষ লোক ইংরেজিতে পণ্ডিত হয়ে যেত। হ্যাঁ ঠিক আছে, সামনে থেকে ইংরেজি শিখতে পারে না আর এইভাবে দেখে দেখে ভিডিও দেখা দেখে ইংরেজি শিখে ফেলবে, এটা তো হয় না, এটা উচিত না। হ্যাঁ আর আমার শীট দেওয়া লাগে না, তুমি শীটের তুমি আমার কথাগুলো ফলো করো। হ্যাঁ আমার শীট দেওয়া লাগে না, আর আমি শীট দিয়ে পড়ানোর দরকার হয় না। ঠিক আছে, আমি যেটা পড়াই সেটা একদম পারফেক্টলি পড়াই, আমার এই লেখাটাই শীট, আমি যা বলতেছি এইটাই শীট। ঠিক আছে, এই লেখাগুলোই তোমার পুরোপুরি কাজে লাগবে। আমি যেমন ক্যাপিটালাইজেশন যা লিখে দিয়েছি এটা বইয়ে যা আছে তাই তোমাকে দিয়েছি, সব খুঁজে আমি তোমাকে সম্পূর্ণ দিয়েছি, তোমার আর শীটের দরকার কি? ঠিক আছে, জি স্যার, জি স্যার। শীটের কালচারটা থেকে বেরিয়ে আসো, শীট লাগে না, শীটের কোনো দরকার নেই। তোমাকে যেটা বলেছি তুমি বলতে পারো স্যার আমি কোথা থেকে পড়বো, কি পড়বো। যেমন বকোলরির ব্যাপারে আমি অলরেডি বলে দিয়েছি, তুমি ওয়ার্ড ফরমেশন, সিনোনিম, অ্যান্টোনিম আর পারলে পাসওয়ার্ড ওই জায়গাটাতে একটু ফোকাস করো। হ্যাঁ তাইলে মোটামুটি ওয়ার্ড স্টকটা বেড়ে যাবে, এবং ওখানে ওই বকোলরি থেকে তোমার যেহেতু 30 নাম্বার থাকবে ওইটা তোমার লাগবে। হ্যাঁ আর এখানে যে টপিকটা বলেছি এই টপিকটা থেকে 35তম বিসিএসে 10 নাম্বার ছিল, এই টপিক থেকে 35 নাম্বার বিসিএসে ক্যাপিটালাইজেশন, কমার ব্যবহার, অ্যাপোস্ট্রফি ব্যবহার এবং কোটেশন মার্কসের ব্যবহার, এই টপিকের উপর 10 নাম্বার ছিল 35তম বিসিএসে। তো শুধু এখন পরীক্ষা আসতেছে মনে করো বকোলরি, এখন বকোলরি মনে করো 35তম, 36তম, 37তম বিসিএসে গ্রামার রিলেটেড প্রশ্ন আসছে, যেমন তোমার জয়নিং সেন্টেন্স থেকে প্রশ্ন আসছে, পাংচুয়েশন থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, এই প্রশ্নগুলা ওখানে ছিল 35তম বিসিএসে। এখন 35, 36, 37তম ছিল, এরপরে আসে নাই। এখন আবার হঠাৎ করে কখন চলে আসে তুমি তো এটা বলতে পারছো না, তাই না?
যেহেতু লেখা হয়েছে গ্রামার 30 নাম্বার, তার মানে এখন আসতেছে ভোকাবুলারি থেকে, বাট যে কোনো সময় গ্রামার পার্ট থেকে প্রশ্ন চলে আসতে পারে। এবং গ্রামার থেকে প্রশ্ন যেগুলো আসবে সেগুলো আমি বলে দিয়েছি যে আমার প্রথম ক্লাসে, যে কোন কোন জিনিসগুলো থেকে প্রশ্ন আসবে। সেটা প্রশ্ন আসবে তোমার গ্রামারের, যেমন জয়েনিং সেন্টেন্স, ওই কোটেশন মার্কস, পাঞ্চুয়েশনস, ক্যাপিটালাইজেশন, তারপরে তোমার সেন্টেন্স ব্রেকডাউন, এই টপিকগুলো গ্রামার রিলেটেড পড়তে হবে। আর ভোকাবুলারি হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ার্ড ফর্মেশন, হ্যাঁ, এই টপিকগুলো তোমাকে পড়তে হবে। সেন্টেন্স মেকিং, এই টপিকগুলো পড়লে মোটামুটি গ্রামারের 30 নাম্বারের মধ্যে যে দিক দিয়ে প্রশ্ন আসুক তুমি কমন পাবা। ঠিক আছে? তাহলে তোমার কমন অবশ্যই কমন পাইতে হবে, কমন না পেলে তুমি বিপদে পড়ে যাবা। কারণ এখানে 30 নাম্বারের মধ্যে যদি ভালো না করতে পারো তাহলে অবশ্যই বিপদ আছে। হ্যাঁ, তুমি রচনা লেখা তুমি কখনোই বেশি নাম্বার পাবা না। যদি গ্রামারে খারাপ করো, কম্প্রিহেনশন কোশ্চেনে খারাপ করো, ঠিক আছে, ট্রান্সলেশনে খারাপ করো, তাহলে তুমি কখনোই রচনা লিখে বেশি নাম্বার পাবা না। এক্সামিনার তোমার প্রতি মানে খুশি হবে না, ঠিক আছে, মানে প্লিজ থাকবে না। তাহলে এক্সামিনার যদি প্লিজ না থাকে তাহলে তো নাম্বার বেশি পাবা না। তাহলে স্যার কোটেশন আপনার মার্কসটা আমরা ভোকাবুলারি কখন বইটা কি ইউজ করব? ময়মনসিংহ ব্রাঞ্চে পাওয়া যাবে? হ্যাঁ স্যার আপনার ভোকাবুলারি বইটা কি ময়মনসিংহ ব্রাঞ্চে পাওয়া যাবে? হ্যাঁ, বকলের বই তো আছে, ইয়েতে আছে তো, বকলের বই তো তোমার বইয়ের দোকানে আছে তো। স্যার তুমি ব্রাঞ্চে আকন্দ না, লাইব্রেরি লাইব্রেরিতে বা আছে। কলেজ লাইব্রেরি এগুলোতে দেখো, আছে তো। জি স্যার আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। হ্যাঁ, এটা 2023 সাল দেখে নিও। হ্যাঁ, ঠিক আছে। ওকে স্যার। স্যার নামটা একটা যদি আরেকবার বলতেন, বইয়ের এক্সক্লুসিভ নাম। এডিশন লেখা আছে। আচ্ছা ঠিক আছে। আর পড়তে হবে আমরা আগামী ইয়ার মধ্যে আমরা বকলের, অথচ তোমার রচনাবদ্ধ শাসন পাইছো কি তোমরা? জি স্যার। না স্যার। আচ্ছা, রচনা শাসন না পেয়ে থাকলে তুমি পেয়ে যাবে, অসুবিধা নেই। এটা গ্রুপে দিয়ে দেওয়া হবে, রচনাগুলো গ্রুপে দিয়ে দেওয়া হবে। 20 থেকে 22টা রচনা এখন থেকে প্র্যাকটিস করা শুরু করো, ঠিক আছে? এখন থেকে প্র্যাকটিস করো। আর প্র্যাকটিস করতে যে মুখস্থ করার দরকার নাই, কিভাবে ইয়ে করবে সেটা বলা হবে। আস্তে আস্তে ইয়ে করো। এখন তো আমাদের জাস্ট এই জিনিসগুলো তোমরা বুঝছো কিনা সেটা দেখো। তোমরা তো অনেকেই, তোমরা তো এখন মনে করো এই যে মনে করো এই ভিডিও দেওয়ার কারণে তোমরা অনেকেই মনে করতেছো ভিডিও দেখেই স্যারের সব দিয়ে করবো। এই যে মনে করো তোমাদের অনেকে বেশি থাকলে এটা ইন্টারাকশনটা বেশি হতো। হ্যাঁ, ইন্টারাকশনটা বেশি হলে কি হতো, তোমাদের সাথে আমার এই যে একটা কমিউনিকেশনের একটা ইয়ে তৈরি হবে, যে তোমরা প্রশ্ন করলে কি কি জায়গায় তোমাদের গ্যাপ আছে এটা জানানো যেত তোমাদেরকে, তোমার শেয়ারিংটা হতো বেশি। কিন্তু তোমাদের এখানে অনেকেই করবে, যেমন মনে করো গতকাল যারা ক্লাস করছো, আজকে হয়তো তাদের মধ্যে কয়জন আছে জানি না, আবার নতুন কয়জন আছে, বা এটা তো বুঝতেছি না। এখন অনলাইনে তো চেহারা দেখা যায় না, তাই না? তো চেহারা দেখা যায় না, যেহেতু আমরা বুঝতে পারছি না যে আসলে কোন স্টুডেন্টরা মানে আমাদেরকে ক্যাচ করতে পারছে বা কেউ পারছে কিনা। তো এখন তো আমরা বলতে গেলে অন্ধকারে আছি আমি মনে হচ্ছে আর কি। তোমার সাথে তো কমিউনিকেশনটা ওইভাবে গড়ে উঠছে না। তোমরা একটু প্রশ্ন করতে হবে, কোথায় বুঝো নাই বা না বুঝলে একটু প্রশ্ন করতে হবে মাঝে মাঝে। জি স্যার, জি স্যার। হ্যাঁ, প্রশ্ন করলে তাহলে আমার বুঝতে সহজ হবে যে কোথায় তোমাদেরকে আসলে প্রবলেমটা হচ্ছে, আমি কোন কথাটা রিপিট করতে হবে ইত্যাদি। হ্যাঁ হ্যাঁ, মানে ইংলিশে দুর্বল এটা কোনো কথা নাই, আমি দুর্বল বলে কিছু নাই। যেখানে যেখানে বলছি সেখানে সেই জায়গাগুলোতে ফোকাস করতে হবে তোমাদের, ঠিক আছে? আর প্রয়োজনে যদি এইভাবে যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে সরাসরি ফোনে নক করো, অথবা আমার মেসেঞ্জারে নক করো। মেসেঞ্জারে নক করে আমার কোনটা বুঝো নাই আমার সাথে কথা বলতে পারো, কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করার জন্য। হ্যাঁ, আর ইংলিশের রচনার শীট গুলো একটু আর্লি দিয়ে দিলে ভালো আমাদের জন্য। হ্যাঁ, রচনা যখন পড়াবে তখন পেয়ে যাবে। হ্যাঁ, রচনা শীট তো না, রচনা তোমাকে কিছু একটা হয়তো কৌশল শেখানো হবে, ওই কৌশলগুলোই ফলো করবে। ইন্ট্রোডাকশনটা, ডেসক্রিপশনটা, ইন্ট্রোডাকশন আর কনক্লুশনটা মুখস্থ রাখবা, বাকিগুলা মানে প্র্যাকটিসের মধ্যে রাখবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ ওয়ালাইকুম সালাম, আছি, ভালো আছি। স্যার যে কোনো স্যার আনকমন টপিকস থেকে যদি স্যার কোনো আর্গুমেন্ট আসে স্যার, হ্যাঁ স্যার সেটা স্যার কিভাবে স্যার করব স্যার? রচনাতে তো আর্গুমেন্ট আসবে না, মানে স্যার একদম আনকমন টপিক স্যার, যেটা স্যার জানি না কখনো স্যার, এটা কিভাবে শুরু করব শেষ করব স্যার? রচনায় তো আর্গুমেন্ট আসবে না। আর্গুমেন্টেটিভ রচনা আসলে সেটা বলবো। রচনা সবে একই রকম, আসলে ডিফারেন্স কিছু নাই। রচনাতে আর্গুমেন্টেটিভ আসলো যেটা আসুক, সেখানে তোমার ইন্ট্রোডাকশন লাগবে, কনক্লুশন লাগবে। আর আর্গুমেন্টেটিভ রচনা আসলে তুমি ওই ডেসক্রিপশনে যেয়ে মনে করো
তুমি পক্ষে আর বিপক্ষে, ঠিক আছে, যেটাকে টপিকটাকে সাপোর্ট করলে তার পক্ষে তুমি 3টা পয়েন্ট লিখলে, তার বিপক্ষে 2টা পয়েন্ট লিখবা। জাস্ট এইটাই হচ্ছে তোমার আর্গুমেন্টেটিভ রচনার বিষয়। হ্যাঁ, মোটামুটি স্যার কয় পৃষ্ঠা লিখতে হবে স্যার? হ্যাঁ, মোটামুটি স্যার কয় পৃষ্ঠা লিখবো স্যার? রচনা তো বিসিএস আসবে না, বিসিএস আর্গুমেন্টেটিভ রচনা আসবে ব্যাংকের পরীক্ষা বা এটা সেটা। ব্যাংকের পরীক্ষা আর্গুমেন্টেটিভ রচনা আসলে 2 পৃষ্ঠা বা সর্বোচ্চ 2.5 পৃষ্ঠা। স্যার ধন্যবাদ স্যার, এটাই স্যার। আর বিসিএস এ যে রচনা আসবে, বিসিএস এর রচনাটাতে তোমার 1000 ওয়ার্ড, তো 1000 ওয়ার্ডে তুমি টার্গেট করবা, যেহেতু ছবি টবি দিবা, ডেটা দিবা, সেক্ষেত্রে তোমরা, আমি বলি যে 15 থেকে 17 পৃষ্ঠা, 15 থেকে 17 পৃষ্ঠার মধ্যে থাকবে। জি স্যার, ধন্যবাদ স্যার। 15 পৃষ্ঠা থেকে 17 পৃষ্ঠা। কারণ কেন এই বিষয়ে আমরা একদিন আলোচনা করব, কেন একটু কিভাবে ইয়ে করবে এই বিষয়ে কথা বলবে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ওকে, ঠিক আছে। তাহলে ইউজ অফ কোটেশন মার্কসে যাই আমরা। তাহলে কোটেশন মার্কস, দেখো এই চিহ্নটাকে আমরা সাধারণত কোটেশন মার্কস হিসেবে ট্রিট করি। হ্যাঁ, এইটাকে বলা হয় কোটেশন মার্কস। তাহলে এই চিহ্নটার ভেতরে কি থাকে? বাক্যগুলো থাকে। এই চিহ্নটার ভেতরে যে বাক্যটা থাকে এটাকে বলে রিপোর্টিং স্পিচ, ন্যারেশন আমরা পড়ছি। আর এই চিহ্নের বাইরে যে বাক্যটা থাকে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে এটা তোমরা জানো। তাহলে রিপোর্টিং স্পিচের মধ্যে আমরা যেটা শিখবো কোটেশন মার্কসে, একজন বক্তা যে কথাটা বলছেন তার কথাটাকে হুবহু আমরা যখন কোট করব, তখনই আমরা কিন্তু কোটেশন মার্কসের সাহায্য নেব। তুমি রচনা লেখার সময় বা অন্যান্য লেখার সময় তুমি কিন্তু কোটেশন মার্কস ইউজ করা উচিত, কারণ কোটেশন মার্কস ইউজ করলে লেখাটা কি হয়, গুরুত্ব বাড়ে। ঠিক আছে, লেখাটার গুরুত্ব বাড়ে। তোমরা যখন পেপার পড়ো, বাংলাদেশ, আমাদের দেশীয় পেজ কিংবা আন্তর্জাতিক পেজ যখন পড়ো, নিউজটা যখন পড়ো, ওখানে তোমরা দেখতে পাও, অবশ্যই পাও যে কোটেশন মার্কস দিয়ে দেখো অনেক কথা লেখা হয়। ঠিক আছে, তার মানে কি, কোটেশন মার্কস দিয়ে যখন কিছু লেখা হয়, এই লেখাটার গুরুত্ব বাড়ে। তো বলা হচ্ছে যে যখন তুমি কোনো কিছু উপস্থাপন করবে, অবশ্যই 10টা বাক্য, যখন 10টা বাক্য লিখলে কমপক্ষে একটা বাক্য অন্তত কোটেশনে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, প্রত্যেকটা প্যারায় অন্তত একটা বাক্য, একটা অন্তত কোটেশন ইউজ করার চেষ্টা করবে। ঠিক আছে, এটা বলা হচ্ছে। আর যদি কোটেশনটা ইউজ করো তাহলে লেখার মানটা বাড়বে। এখন তুমি মনে করো রচনা লিখছে, তুমি যে কোনো বই থেকে রচনা শিখতেছো, রচনা লিখতে গিয়ে আমরা একটা রচনা দিয়ে দিলাম, তো রচনাটা যদি আমাদের এটা কপি পেস্ট করো তাহলে কিন্তু তুমি নাম্বার কমে যাবে, কারণ এটা তোমার ফটো, এটাকে ধরা হবে যে তুমি নকল করেছো বা কপি পেস্ট করেছো। তাহলে নকল করার দায়ে তুমি নাম্বার কিন্তু কমে যাবে। তাহলে একই রকম লেখা কখনো লেখা উচিত না। তাহলে সেই ক্ষেত্রে তোমার কি করা উচিত? তো তোমার করা উচিত যে তুমি যে বই থেকে বা যা আমরা যে কপিটা দেবো সেটা তুমি হুবহু না ইয়ে করে ওইটাতে তুমি বাক্যটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করবা। গতকাল আমরা কমা দিয়ে ওপেনার কিভাবে ইউজ করতে হয়, তাহলে এই ওপেনার গুলা, অ্যাপোজিটিভ গুলা, তারপরে ওই যে কমা দিয়ে এগুলা দিয়ে কিভাবে তুমি এগুলাকে একটু চেঞ্জ করা যায়, ইন্টারচেঞ্জ করা যায় বাক্যের বিভিন্ন ফ্রেজ গুলাকে বা অ্যাডভার্ব গুলাকে, তো এইটা একটু শিখতে হবে। তাহলে দেখবা তুমি বইয়ের মধ্যে যে বাক্যটা শিখছো ওই সেম বাক্যটাকে তুমি একটু যদি একটু চেঞ্জ করে বলতে পারো, তাহলে দেখো তোমাকে আর মানে বলবে না কেউ তুমি নকল করেছো, তাই না? আর তুমি একটা কোটেশন লিখতে গিয়ে বইয়ের মধ্যে হুবহু যে কোটেশনটা দেওয়া আছে, তুমি তো হুবহু কোটেশনটা ওইভাবে লেখো, তাহলে সেই ক্ষেত্রে বোঝা যাবে কি তুমি একটা কপি করেছো। তো সেই ক্ষেত্রে তোমার বেটার হচ্ছে কি, আজকে আমি যেই কোটেশনের নিয়মগুলো দেখাই দেবো, এইভাবে তুমি কোটেশনগুলো ফলো করার চেষ্টা করবে। হ্যাঁ, তাহলে আসো আমরা এখানে এই কোটেশন কিভাবে দেওয়া হয়। কোটেশন সাধারণত দুই ধরনের কোটেশন। একটা হচ্ছে সিঙ্গেল সেন্টেন্স কোটেশন, সিঙ্গেল সেন্টেন্স কোটেশন। আরেকটা হচ্ছে ডাবল সেন্টেন্স কোটেশন। ডাবল সেন্টেন্স কোটেশন। তাহলে এই যে ইনভার্টেড কমা, এই কমার ভিতরে যে বাক্যটা থাকবে সেটা কি সিঙ্গেল সেন্টেন্স নাকি ডাবল সেন্টেন্স, সেটা তোমাকে বুঝতে হবে। আমরা সেন্টেন্স বলতে বুঝি কি, এই ইনভার্টেড কমার ভেতরে বাক্যটা হয় সিম্পল সেন্টেন্স হবে, অথবা কম্পাউন্ড সেন্টেন্স হবে, অথবা কমপ্লেক্স সেন্টেন্স হবে, তাই তো? তাহলে কমপ্লেক্স সেন্টেন্স, বলো কমপ্লেক্স সেন্টেন্স এটা একটা সিঙ্গেল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এটা একটা সিঙ্গেল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স এটা একটা সিঙ্গেল সেন্টেন্স। এখন এই ইনভার্টেড কমার ভেতরে যদি একটি মাত্র বাক্য থাকে, এটা হোক সিম্পল সেন্টেন্স কিংবা কম্পাউন্ড সেন্টেন্স কিংবা কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে ওই বাক্যটাকে বলা হয় সিঙ্গেল সেন্টেন্স কোটেশন। আর এই ইনভার্টেড কমার ভেতরে যদি একাধিক বাক্য থাকে, 2টা অথবা তার বেশি বাক্য থাকে, তাহলে ওই কোটেশনটাকে বলা হয় ডাবল সেন্টেন্স কোটেশন। আবার বলছি,
ইনভার্টেড কমার ভেতরে যদি দুই অথবা তার বেশি বাক্য থাকে, ভিন্ন ভিন্ন বাক্য থাকে, তাহলে ওই কোটেশনটাকে বলা হয় ডাবল সেন্টেন্স কোটেশন। এখন ইনভার্টেড কমার ভিতরে ডাবল সেন্টেন্স বলতে মনে করো এখানে দুইটা সিম্পল সেন্টেন্স থাকতে পারে, বা তিনটা সিম্পল সেন্টেন্স, বা চারটা সিম্পল সেন্টেন্স থাকতে পারে, অথবা এখানে একটা সিম্পল সেন্টেন্স, একটা কমপ্লেক্স সেন্টেন্স, একটা কম্পাউন্ড সেন্টেন্স থাকতে পারে, অথবা এখানে দুইটা কমপ্লেক্স সেন্টেন্স থাকতে পারে, অথবা এখানে দুইটা কম্পাউন্ড সেন্টেন্স থাকতে পারে। তাহলে এটাকে বলে ডাবল সেন্টেন্স কোটেশন। তাহলে মোট কথা কি দাঁড়াচ্ছে, ইনভার্টেড কমার ভেতরে যদি একটি মাত্র বাক্য থাকে, এটা সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, যে কোনো বাক্য যদি একটা হয় তাহলে সেটাকে বলে সিঙ্গেল সেন্টেন্স কোটেশন। আর ইনভার্টেড কমার ভেতরে যদি দুইটা বা তার বেশি বাক্য থাকে, দুই অথবা তার বেশি ভিন্ন ভিন্ন বাক্য থাকে, তাহলে ওই বাক্য ওইটাকে বলা হয় ডাবল সেন্টেন্স কোটেশন। ওকে, তাহলে আমরা কিভাবে সিঙ্গেল সেন্টেন্স কোটেশন করতে হয় আর কিভাবে ডাবল সেন্টেন্স কোটেশন করতে হয় সেটা আমরা আলোচনা করবো। হ্যাঁ, লক্ষ্য করো, তো লেখো সিঙ্গেল সেন্টেন্স কোটেশন করার নিয়ম, কোট করার নিয়ম লেখো। সিঙ্গেল সেন্টেন্স সিঙ্গেল সেন্টেন্স কোট করার নিয়ম। একটা সিঙ্গেল সেন্টেন্সকে কোট করার জন্য আমরা কয়েকটা রুল আছে, তিনটা রুল আছে। ডাবল সেন্টেন্সকে কোট করার জন্য তিনটা রুল আছে, সিঙ্গেল সেন্টেন্সকে কোট করার জন্য তিনটা রুল আছে। আমি সবগুলো রুলই দিচ্ছি। এই তিনটা রুলের মধ্যে তোমরা সিলেক্ট করবা কোন রুলটা তোমাদের নেওয়া উচিত, কোনটা নিলে তুমি ডিফারেন্ট হবা। তুমি কোন কোটেশনটা ইউজ করলে তুমি নিজেকে ডিফারেন্ট মনে করো সেটা তুমি ফলো করবে। কারণ তুমি যদি ডিফারেন্ট না হতে পারো তুমি কখনোই বেশি নাম্বার পাবে না। কারণ সবাই যেভাবে লেখে তুমি যদি সেই লেখাটাই, সেই ফরম্যাটটাই ফলো করো তাহলে কখনোই তুমি বেশি নাম্বার পাবে না। বেশি নাম্বার পাইতে হলে তোমাকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে হবে। তো যেহেতু লেখালেখির মধ্যে আমরা কোটেশন ইউজ করতে হবে, যেমন রচনার মধ্যে অবশ্যই কোটেশন ইউজ করতে হবে, ঠিক আছে? অন্য অন্য জায়গায় আমরা কোটেশন ইউজ করতে পারি। তো এই কোটেশনটা আমরা কিভাবে ইউজ করব? তাহলে দেখো রুল 1, সূত্র 1 দেখো। এক নম্বর সূত্র হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট মানে যিনি বলেছেন, বক্তা। তো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট মানে সাবজেক্টটা নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, অর্থাৎ যিনি বলেছেন সাবজেক্ট প্লাস আরভি, মানে যেই কথাটা বলেছে। আরভি বলতে সেইড হইতে পারে, অন্য যে কোনো ভার্ব হইতে পারে, হ্যাঁ, প্লাস কমা প্লাস ইনভার্টেড কমা প্লাস প্রদত্ত সিঙ্গেল সেন্টেন্স প্লাস এখানে কি হবে, বাক্য যে সিঙ্গেল সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয় অথবা ইম্পারেটিভ হয় তাহলে বাক্যের শেষে ফুল স্টপ। আর এই সিঙ্গেল সেন্টেন্সটা যদি প্রশ্নবোধক হয় তাহলে বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন প্লাস ইনভার্টেড কমা। তাহলে এইটা আমরা সবাই পারি। তাহলে এটা সবাই পারি, আমি মনে করি এইভাবে তোমার কোট করা উচিত না, কারণ এটা সবাই পারে। এই কোটেশনটা আমরা ন্যারেশনে শিখছি, এইভাবে আমরা কোট করলে বেশি নাম্বার পাবো না, কারণ আমাদের এটা সৌন্দর্য, এটা সবাই পারে। অর্থাৎ সবাই যেটা পারে তুমি সেটা দিলে তুমি বেশি নাম্বার পাবে না, দৃষ্টি আকর্ষণ করতে পারবে না। একটা এক্সাম্পল দেই, যেমন মনে করো শেক্সপিয়ার হচ্ছে যিনি বক্তা, সেইড হচ্ছে আরবি, তারপরে এখানে হচ্ছে সূত্রের কমা, তারপরে ইনভার্টেড কমা দিয়ে আমি বাক্যটা সিঙ্গেল সেন্টেন্সটা দিব। সিঙ্গেল সেন্টেন্সটা যেমন এটা সিম্পল সেন্টেন্স দিলাম, তো সিঙ্গেল সেন্টেন্স ইনভার্টেড কমার পরে প্রথম যেই ওয়ার্ডটা বসবে সেইটার ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। যেমন ব্রিভিটি is the soul of wit। তাহলে ব্রিভিটি ইজ দ্য সোল অফ উইট, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অথবা লাস্টে ফুল স্টপ, তারপরে ইনভার্টেড কমা, ফুল স্টপ ইনভার্টেড কমা। এখন লক্ষ্য করো, আমরা যদি এটাকে সিম্পল সেন্টেন্স না দিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে দেখাই, যেমন
P.B. Shelley said, if winter comes, can spring be far behind? দেখো, if winter comes, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ এই বাক্য থেকে, সেই বাক্যটার নাম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে তাহলে ইফ একটা সাবঅর্ডিনেট ক্লজ, ক্লজ মার্কার, হ্যাঁ। তাহলে ইফ উইন্টার কামস এটা সাবঅর্ডিনেট ক্লজ, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড এটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজের আগে যদি সাবঅর্ডিনেট ক্লজটা চলে আসে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা লেখার পর একটা কমা দিতে হয়, দিয়ে তারপরে প্রিন্সিপাল ক্লজটা লিখলাম। এবার বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলাম, কারণটা কি? এই কমপ্লেক্স সেন্টেন্সটা এটা একটা প্রশ্নবোধক। ইফ উইন্টার কামস, হ্যাঁ, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এটা একটা প্রশ্ন। তাহলে যেহেতু এই কমপ্লেক্স সেন্টেন্সটা প্রশ্নবোধক, এই কারণে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে, হ্যাঁ। তো অতএব ইনভার্টেড কমাটা এখানে শুরু হয়েছে, এখানে প্রশ্নবোধক চিহ্নের পরে ইনভার্টেড কমা শেষ হয়েছে। তাহলে এটা তোমরা সবাই পারো, হ্যাঁ। তাহলে এটা যেহেতু আমরা সবাই পারি, তার মানে এইভাবে আমরা যে গাইডগুলো পড়বো, এগুলোর মধ্যে যদি কোটেশন এইভাবে দেওয়া থাকে, আমরা এটা ফলো করব না, কারণ এটা সবাই পারে। এবার এই সেম কথাটাকে আমরা যদি এইভাবে বলি, লক্ষ্য করো, তাহলে কেমন লাগে দেখো। তাহলে রুল 2 তে আসো, সূত্র 2। যদি এইভাবে হয়, ইনভার্টেড কমা প্লাস প্রদত্ত সিঙ্গেল সেন্টেন্স, প্রদত্ত সিঙ্গেল সেন্টেন্স প্লাস কমা। তাহলে প্রদত্ত সিঙ্গেল সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয় অথবা ইম্পারেটিভ হয়, তারপর একটা কমা দিবে। আর যদি প্রদত্ত সিঙ্গেল সেন্টেন্সটা যদি প্রশ্নবোধক হয়, তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন দিবে, দেওয়ার পরে ইনভার্টেড কমা দিবে, তারপরে কি করবে, তারপরে আরবি, তারপরে হচ্ছে আরবি প্লাস যে নাউনটা পরীক্ষা আসছে, মানে যিনি কথাটা বলেছেন, সেট প্লাস ফুল স্টপ। হ্যাঁ, এটা নাউন হইতে পারে অথবা প্রনাউন হইতে পারে, এটা নাউন হইতে পারে অথবা এটা প্রনাউন হইতে পারে, হ্যাঁ। তাহলে লক্ষ্য করো, আগের কথাটাকে যদি আমরা এইভাবে লিখি, যেমন ব্রিভিটি, brevity is the soul of wheat. তাহলে ইনভার্টেড কমা দিয়ে brevity is the soul of wheat, এটা একটা সিঙ্গেল সেন্টেন্স এবং এটা একটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স আবার অ্যাসার্টিভ। অতএব কি করবো, লাস্টে কমা দেব, কমা দিয়ে তারপরে ইনভার্টেড কমা দিব, দিয়ে তারপরে লিখবো কি, সেইট, মনে করো উইলিয়াম শেক্সপিয়ার অথবা শেক্সপিয়ার। এবার শেক্সপিয়ারের পরে ফুল স্টপ। এবার যদি শেক্সপিয়ারের পরে তুমি কোনো অ্যাপোজিটিভ নিতে চাও, শেক্সপিয়ার, হ্যাঁ, দিয়ে কমা দিয়ে লিখতে পারো, হ্যাঁ, কি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লে রাইটস ইন দ্য, হ্যাঁ, ইন ইংলিশ লিটারেচার, ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। ওইভাবে তুমি একটা অ্যাপোজিটিভ যোগ করতে পারো, হ্যাঁ। তাহলে এটাকে এইভাবে দিলাম। এবার যদি আমরা পিবি শেলির বাক্যটাকে নেই, লক্ষ্য করো, if winter comes, comma, can spring be far behind? তাহলে if winter comes, can spring be far behind, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু একটা সিঙ্গেল সেন্টেন্স। তাহলে একটা কমপ্লেক্স সেন্টেন্স একটা সিঙ্গেল সেন্টেন্স, একটা কম্পাউন্ড সেন্টেন্স একটা সিঙ্গেল সেন্টেন্স,
একটা সিম্পল সেন্টেন্স, একটা সিঙ্গেল সেন্টেন্স। তাহলে এই সবটা মিলে একটা সেন্টেন্স, এটার নাম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর যেহেতু এই বাক্যের পরে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে, তাহলে কমা হবে না। প্রশ্নবোধক চিহ্ন হলে বাক্য যদি প্রশ্নবোধক হয় তাহলে কমার পরিবর্তে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমরা কি করব, ইনভার্টেড কমা দিব, দিয়ে তারপর কি যিনি বলেছেন, সেইট মনে করো পিবি শেলি, পিবি শেলি, এখন তুমি কমা দিয়ে আর একটু লিখতে পারো, হ্যাঁ, পিবি শেলি দ্য পোয়েট অফ, মনে করো দ্য পোয়েট অফ স্কাইলার্ক। হ্যাঁ, মনে করো এইভাবে দিলাম, তো পিবি শেলি তার সম্পর্কে একটা আমি অ্যাপোজিটিভ দিলাম, পিবি শেলি কমা দ্য পোয়েট অফ স্কাইলার্ক। তাহলে জাস্ট এইভাবে তুমি কোটেশন দিতে পারো। অথবা একটা কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে দেখাই, একটা কম্পাউন্ড সেন্টেন্স দেখো, একটা কম্পাউন্ড সেন্টেন্স দেখো, যেমন the struggle this time is the struggle for emancipation. The struggle this time is the struggle for independence. এখন আমি কি করব, কমা দেব। তাহলে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, কিন্তু এই বাক্যটা অ্যাসার্টিভ। কম্পাউন্ড সেন্টেন্সে কমপক্ষে দুইটা মেইন ক্লজ থাকবে। দ্য স্ট্রাগল দিস টাইম ইজ দ্য স্ট্রাগল ফর ইমানসিপেশন, এটা একটা মেইন ক্লজ। দ্য স্ট্রাগল দিস টাইম ইজ দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, এটা একটা মেইন ক্লজ। তাহলে সবটা মিলে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অতএব ইনভার্টেড কমা দিয়ে শুরু করছি, এবার শেষ করার সময় ফুল স্টপ না দিয়ে একটা কমা দিলাম, কমা দিয়ে এটা কি করব, ইনভার্টেড কমা দিব, কমার পরে ইনভার্টেড কমা দিয়ে লিখবো আবার যিনি বলেছেন। তাহলে মনে করো বঙ্গবন্ধু বলেছেন, তাই না? তাহলে said Bangabandhu in his seventh March historic speech. Said Bangabandhu in his 7th March historic speech. Okay. স্যার ফুল স্টপ হইলো না কেন? ফুল স্টপ দিছি তো। তো দেখো এখানে দেখো ইনভার্টেড কমা দিয়ে শুরু করছি না, সূত্র অনুযায়ী কি দ্বিতীয় সূত্র হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে যদি বাক্যটা সিঙ্গেল সেন্টেন্সটা লেখা শুরু করো, তাহলে ইনভার্টেড কমা দিয়ে আমরা সিম্পল সেন্টেন্সটা মানে বাক্যটা লিখলাম। বাক্যটা সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স যেই সেন্টেন্স হোক, ইনভার্টেড কমা দিয়ে বাক্যটাকে লিখবো। লেখার পরে বাক্যটা যদি অ্যাসার্টিভ হয়, তাহলে এই বাক্যটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে অ্যাসার্টিভ, হাবোধক বাক্য, তাই না? দুইটাই হাবোধক বাক্য, এটা কিন্তু প্রশ্নবোধক না। তাহলে ইনভার্টেড কমা দিয়ে বাক্যটা লিখলাম, লেখার পরে এই কমা দিলাম, যেহেতু এটা বাক্যটা অ্যাসার্টিভ তাহলে কি করবো, কমা, কমার পরে ইনভার্টেড কমা, তারপরে যিনি বলেছেন ভার, তারপরে যিনি বলেছেন বঙ্গবন্ধু, এরপরে অতিরিক্ত কথাটা উল্লেখ করলো। হ্যাঁ, সেইডের অ্যাসটা স্মল হবে, সেইডের অ্যাসটা স্মল হবে, সেইডের অ্যাসটা স্মল হবে, প্রপার নাউনটা শুধু ক্যাপিটাল হবে।
said, asked, যেটি হোক এটা স্মল হবে। হ্যাঁ, তাহলে আমরা কি সিঙ্গেল সেন্টেন্স কোটেশনটা দুইটা পয়েন্ট পেয়েছি তো নাকি? তাহলে এই দ্বিতীয় সূত্রটা তুমি অ্যাপ্লাই করতে পারো। এবার আসো তৃতীয় সূত্রটা দেখো। দ্বিতীয় সূত্রটা তুমি অ্যাপ্লাই করবে, প্রথম সূত্রটা না। তাহলে কোটেশন দেওয়ার সময় দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করবে। সিঙ্গেল সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করবে, প্রথম সূত্র না। এখন দেখো তুমি যদি আরো ডিফারেন্ট হতে চাও তাহলে প্রথম এবং দ্বিতীয় সূত্র যেটা আমি বললাম এগুলো সবাই পারে এবং অ্যাভেলেবল, এগুলো পেপার পড়লে অ্যাভেলেবল। বাট আমি এখন যেটা বলছি সেটা দেখো তুমি জানতা কিনা। তৃতীয় সূত্র দেখো, সিঙ্গেল সেন্টেন্স কোড করার জন্য তৃতীয় সূত্র, এটা তোমরা জানতা কিনা দেখো, তাহলে তুমি বুঝবা তোমার কোনটা করা উচিত। তো দেখো ইনভার্টেড কমা প্লাস প্রথম অংশ প্লাস কমা প্লাস ইনভার্টেড কমা প্লাস আরবি প্লাস নাউন প্লাস আরবি প্লাস নাউন প্লাস কমা প্লাস ইনভার্টেড কমা প্লাস দ্বিতীয় অংশ প্লাস ফুল স্টপ অথবা প্রশ্নবোধক চিহ্ন প্লাস ইনভার্টেড কমা। লক্ষ্য করো, তাহলে ইনভার্টেড কমার ভেতরের বাক্যটা যদি সিম্পল সেন্টেন্স হয় তাহলে আমরা তৃতীয় সূত্র অনুযায়ী কি করব, ইনভার্টেড কমা দিব, দিয়ে প্রথম অংশটা হচ্ছে কি, বাক্যটা যদি সিম্পল সেন্টেন্স হয় তাহলে প্রথম অংশ মানে সাবজেক্ট, বাক্যটা যদি সিম্পল সেন্টেন্স হয় তাহলে প্রথম অংশটা হবে সাবজেক্ট। আর বাক্য যদি কম্পাউন্ড অথবা কমপ্লেক্স হয়, তাহলে প্রথম অংশে প্রথম ক্লজটা বসবে, ঠিক আছে। আর সিম্পল সেন্টেন্স হলে প্রথম অংশে সাবজেক্টটা বসবে, তারপরে একটা কমা দেব, তারপরে ইনভার্টেড কমা, তারপরে রিপোর্টিং ভার্ব সেইড অথবা যে কিছু একটা, তারপরে যিনি বলেছেন তার নাম, তারপরে হচ্ছে কমা, তারপরে একটা কমা, তারপরে ইনভার্টেড কমা দিয়ে দ্বিতীয় অংশটা এখানে লিখবো। দ্বিতীয় অংশটা লেখার পরে যদি প্রথম অংশ আর দ্বিতীয় অংশ মিলে যদি বাক্যটা অ্যাসার্টিভ হয়, প্রথম অংশ আর দ্বিতীয় অংশ মিলে যদি বাক্যটা অ্যাসার্টিভ হয় তাহলে আমরা কি করব, দ্বিতীয় অংশের পরে ফুল স্টপ দিব। আর প্রথম অংশ দ্বিতীয় অংশ মিলে যদি বাক্যটা প্রশ্নবোধক হয় তাহলে দ্বিতীয় অংশের পরে প্রশ্নবোধক চিহ্ন দেব, দিয়ে আমরা ইনভার্টেড কমা দেব, ঠিক আছে। তাহলে দেখো আমরা প্রথম যে বাক্যটা দিয়েছিলাম শেক্সপিয়ারের সেটা দেখো, সেই অনুযায়ী আমরা এটা অনুযায়ী করি। প্রথমে দিলাম ইনভার্টেড কমা, দিয়ে দিলাম ব্রিভিটি কমা, ব্রিভিটি সাবজেক্ট, তাহলে কমা দিলাম, সূত্রের কমা, প্রথম অংশ সূত্রের কমা, তারপরে ইনভার্টেড কমা, তারপরে হচ্ছে কি আরবি মনে করো সেইট, তারপরে যিনি বলেছেন মনে করো শেক্সপিয়ারের এসটা ক্যাপিটাল হবে, এটা প্রপার নাউন, এসটা ক্যাপিটাল হবে, সেই শেক্সপিয়ার, তারপরে কমা, তারপরে আবার ইনভার্টেড কমা, তারপর হচ্ছে দ্বিতীয় অংশ হচ্ছে ইজ, এখানে ইজটা স্মল হবে। দ্বিতীয় অংশে যদি একই বাক্য হয় তাহলে দ্বিতীয় অংশে ইনভার্টেড কমার পরে পর অংশটা স্মল লেটার হবে, ইজ দা সোল অফ উইট, তাহলে প্রথম অংশ আর দ্বিতীয় অংশ মিলে যেহেতু অ্যাসার্টিভ তাহলে এখানে হবে ফুল স্টপ, তারপরে হবে ইনভার্টেড কমা। দেখো একই কথাকে আমরা তিনবার লিখলাম, আমরা সূত্র 1 নম্বর, সূত্র 2 এবং সূত্র 3। তাহলে এই বাক্যটা 3 নম্বর সূত্রে কেমন হয়েছে, 2 নম্বর সূত্রটা কেমন হয়েছে, 3 নম্বর সূত্রে আমরা কিভাবে 1 নম্বর সূত্রে কিভাবে উপস্থাপন করলাম তোমরা দেখো তো। ব্রিভিটি ইজ দ্য সোল অফ উইট, এই কথাটাকে আমরা 1 নম্বর সূত্রে যেভাবে উপস্থাপন করেছি কিংবা 2 নম্বর সূত্রে যেভাবে উপস্থাপন করেছি, 3 নম্বর সূত্রে কি এটা একরকম ভাবে আছে নাকি একটু ভিন্ন আছে, নাকি একটু 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 নতুনত্ব আছে কিনা সেটা দেখো। একটু নতুনত্ব কি আছে?
নতুনত্ব আছে বাট একটু ডিফিকাল্ট মনে হচ্ছে। হ্যাঁ, এটা ডিফিকাল্ট বলে তো তুমি বেশি নাম্বার পাবা, তাই না? তুমি এটাতে যেতে পারলেই বেশি নাম্বার ইনভার্টেড পাবা। কমার হ্যাঁ স্যার, ইনভার্টেড কমার পরে তো ওই যে ক্যাপিটাল লেটার হবে স্যার, এটা কি হবে না ওই যে হ্যাঁ, ইফের না না, ক্ষেত্রে? এটা হচ্ছে ইনভার্টার কমার পরে যদি বাক্যটা সিম্পল সেন্টেন্স হয় তাহলে প্রথম ইনভার্টার কমার পরে ক্যাপিটাল লেটার হবে, আর যদি বাক্য যদি একই বাক্য হয় তাহলে দ্বিতীয় ইনভার্টার কমার পরে স্মল লেটার হবে। জি স্যার। আর স্যার ওই যে ইনভার্টার কমা দিয়ে প্রথম অংশ যদি সিম্পল সেন্টেন্স হয় সাবজেক্ট, প্রথম অংশ সাবজেক্ট, আর যদি বাক্য কম্পাউন্ড অথবা কমপ্লেক্স হয় তাহলে প্রথম অংশে প্রথম ক্লজ, তারপরে কমা, তারপরে ইনভার্টেড কমা, তারপরে রিপিটিং ভার্ব, তারপরে যিনি বলেছেন তার নাম, তারপরে কমা দিয়ে ইনভার্টেড কমার পরে দ্বিতীয় অংশ। এবার প্রথম অংশের প্রথম লেটারটা ক্যাপিটাল হবে, কিন্তু দ্বিতীয় অংশের যদি একই বাক্য হয় দ্বিতীয় অংশের ফার্স্ট লেটার স্মল লেটার হবে। যেহেতু এই প্রথম অংশ আর দ্বিতীয় অংশ মিলে যদি একই বাক্য, অতএব দ্বিতীয় অংশে ইনভার্টেড কমার পরে স্মল লেটার হবে। আর প্রথম অংশ দ্বিতীয় অংশ মিলে যদি অ্যাসার্টিভ হয় বা ইম্পারেটিভ হয় তাহলে ফুল স্টপ হবে, আর প্রথম অংশ দ্বিতীয় অংশ মিলে যদি প্রশ্নবোধক হয় তাহলে প্রশ্নবোধক চিহ্ন হবে, তারপরে ইনভার্টেড কমা হবে। ঠিক আছে, আমরা আরেকটা বাক্য দেখাই। স্যার আমরা আসলে যখন স্যার কোনো রচনা লিখি প্রথমে যখন কোটেশনটা দিই, সেই প্রথম কোটেশনটা কি স্যার এইভাবে দেওয়া যাবে? 100%। এটা দিলে তো তুমি দৃষ্টি আকর্ষণ করতে পারবা। মনে করো তুমি কোটেশন দিয়ে যখন কোনো রচনা লিখবা, ঠিক আছে, তুমি এই কোটেশনটা তো তুমি কি করবে, সবাইকে এইভাবে কোটেশন দিতে পারবে? তুমি যখন একজন বক্তার বক্তব্যকে উপস্থাপন করবা, যখন একটা কবিতা না, একজন বক্তার একজন বক্তব্য, ঠিক আছে, যেমন বিশ্ব আবহাওয়া সংস্থা, ঠিক আছে, হ্যাঁ, মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের মনে করো প্রধান একটা কথা বলেছেন, তো তাকে কোট করতেছো, তো তার কথাটা কোট করতে যা তুমি চাইলে প্রথম সূত্র অ্যাপ্লাই করতে পারো, দ্বিতীয় সূত্র পারো, এটাও পারবা। তিনটেই কারেক্ট। এবার তুমি হিসাব করতে হবে যে আমি কোনটাতে নেব, কারণ ম্যাক্সিমাম মানুষ প্রথমটা আর দ্বিতীয়টা জানে, তৃতীয়টা জানে না বলে তারা তৃতীয়টা যাচ্ছে না। ঠিক আছে, এখন তোমরা মনে করো, এই যে মনে করো তোমরা এখন আমার কথা শুনেও কিন্তু তোমরা বুঝতে কষ্ট হচ্ছে। এখন যারা মনে করো পরে শুধু ভিডিওটা দেখবে তারা তো আর প্রশ্ন করতে পারবে না, তাই না? তখন তো তারা এর মধ্যে যদি বুঝতে পারে ভালো, না বুঝতে পারলে আর কোনো কিছু করেন, ব্যাপারটা এরকম হয়ে যাবে না? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার যে রিলেটিভ ভার্বের পরে যে নাউন আছে স্যার, ওখানে কি প্রোনাউন ইউজ করা যাবে নাকি শুধুমাত্র নাউন ইউজ করা যাবে? না না, আমি তো এখানে নাউন দিছি, প্রোনাউন হলে প্রোনাউন দিবা। আচ্ছা ঠিক আছে। মনে শি সেড বা সেড হি, এইটা সমস্যা না, ভার্বটা পরেও যেতে পারে, নাউনটা আগে আসতে পারে, ভার্বটা পরে যেতে পারে, আগে পরে হইতে পারে, সমস্যা নেই। মানে এখানে ভার্বটা আগে পরে হইতে পারে, হ্যাঁ, সমস্যা নেই। মানে রিপোর্টিং ভার্বটা নাউনটা আগে পরে অবস্থায় আগে অবস্থায়, ঠিক আছে, এটা কোনো সমস্যা না। বাট এইটা ফলো করতে হবে, এটা চেঞ্জ করা যাবে না। যেমন আরেকটা এক্সাম্পল দেখো, আমরা আরেকটা এক্সাম্পল দেই কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে একটা এক্সাম্পল দেই। যেমন মনে করো if winter comes, তাহলে দেখো এটা হচ্ছে প্রথম অংশ সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে কমা দিলাম, এবার ইনভার্টেড কমা দিলাম, দিয়ে যিনি বলেছেন সেট, মনে করো পিবি শেলি, বলেছে, পিবি শেলি লিখলাম, লেখার পরে কমা দেব, কমা দেওয়ার পর ইনভার্টেড কমা দেব, ইনভার্টেড কমা দিয়ে দ্বিতীয় অংশের মধ্যে দেখো ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং, ইফ এই অংশ আর এটা যদি একই বাক্য, তাহলে এটা যদি একই বাক্য তাহলে দ্বিতীয় অংশে ইনভার্ট কমার পরে স্মল লেটার হবে, ক্যানটা ক্যাপিটাল হবে না। এটা আর এটা যদি একই বাক্য তাহলে এটা স্মল লেটার হবে, তাহলে ক্যান স্প্রিং, তাহলে স্প্রিং এর এসটা ক্যাপিটাল নিতে পারো কারণ এটা প্রপার নাউন, উইন্টারের এসটা ক্যাপিটাল নিতে পারো কারণ এটা একটা প্রপার নাউন, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, তাহলে এটা একটা প্রশ্নবোধক বাক্য হয়েছে। তাহলে ইফ থেকে শুরু করে এই পর্যন্ত এটা একটা প্রশ্নবোধক বাক্য, কারণ সবটা মিলে একটা প্রশ্ন করছে, অতএব প্রশ্নবোধক চিহ্নটা দিলাম, দিয়ে ইনভার্টেড কমা দিয়ে দেবো, শেষ। দেখো একটু চেঞ্জ আসছে কিনা। হ্যাঁ স্যার, রুল 2 তে এখানে ক্যান স্প্রিং এর ক্যানটা কি বড় হাতের হবে না ছোট হাতের হবে স্যার? বুঝি নাই স্যার, রুল 2 তে ইফ উইন্টার কামস, হ্যাঁ, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এখানে কি বলছো, ক্যানটা স্মল হবে না ক্যাপিটাল হবে? হ্যাঁ জি স্যার, রুল 2 তে ক্যানটা স্মল হবে, কারণ ইফ উইন্টার কামস, এটা তো বাক্য শেষ হয় না, এটা তো একটা অংশ মাত্র,
তাহলে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এই সবটা মিলে তো একটা কমপ্লেক্স সেন্টেন্স, একটা সেন্টেন্স। তাহলে একটা সেন্টেন্স হওয়ার কারণে তাহলে এটা কইছে এই প্রথম ইনভার্টেড কমার পরে ক্যাপিটাল লেটার হয়েছে, দ্বিতীয় ইনভার্টেড কমার পরে স্মল লেটার হয়ে যাবে। স্যার দুইটা আলাদা আলাদা বাক্য দিয়ে এই একটু অংশ পড়াই আর এই দিবেন? অংশ মিলে তো একই বাক্য। যদি ভিন্ন বাক্য হইতো, ভিন্ন বাক্য হইলে এটা ক্যাপিটাল হতো। এইটা যদি একটা নতুন বাক্য হতো, এটা একটা বাক্য, এটা যদি একটা আলাদা বাক্য হতো তাহলে এটা ক্যাপিটাল হতো। কারণ এটা বাক্য, এটা তো বাক্য হয় নাই, এটা তো একটা বাক্যের একটা অংশ। ইফ উইন্টার কামস এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা বাক্য না, এটা একটা ক্লজ। স্যার স্যার একটু কম্পাউন্ড সেন্টেন্স দেখান তো। হ্যাঁ, তো লেখো কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে লেখো। যেমন দেখো ডু, said his teacher, or die. ঠিক আছে, তাহলে ডু অর ডাই আমি এই কথাটাকে ভেঙে এইভাবে লিখে দিলাম। ঠিক আছে, তো এইটা তুমি যদি পারো তাহলে এটাতে নতুনত্ব আনতে পারবা। ঠিক আছে, এটা অনেকে পারবে না। তো এটা হচ্ছে ইংলিশ, যারা ইংলিশ স্টুডেন্ট, যারা লিটারেচার পড়ছে, তারা বিভিন্ন কবি সাহিত্য পড়ছে, তাহলে এগুলো তো তারা দেখতে পায়, তারা পাবে। ঠিক আছে, পেপারে তুমি ইন্টারন্যাশনাল পেপার পড়লে, তুমি নিউ ইয়র্ক টাইমস বা এটা পড়লে তো ওইগুলোর মধ্যে দেখতে পারবে, এগুলো হ্যাঁ অ্যাভেলেবল দেখতে পারবা। কিন্তু বাংলাদেশের পত্রিকা কম দেখতে পারবা। কিন্তু তুমি ওই যে নিউ ইয়র্ক টাইমস, ইকোনমিস্ট অথবা ইংলিশ লিটারেচার, হ্যাঁ নোবেল, এগুলো তো পড়লে দেখবে এগুলোর মধ্যে দেখতে এগুলো অ্যাভেলেবল আছে। হ্যাঁ, কঠিন স্যার। আমরা এই কোটেশন গুলো কি স্যার এক লাইনে করব নাকি স্যার একটু মানে কোন একটা লাইন লেখার না না, পরে? এটা তো বাক্য বড় ছোটের উপর নির্ভর করছে। তুমি এক লাইনে করতে পারো কথা নয়, বাক্য বড় ছোট হলে তো দ্বিতীয় লাইনে যাইতে পারো তুমি। না স্যার আমি এটা বলিনি স্যার, আমি মনে করেন স্যার একটা কোটেশন দেবো স্যার, আমি একটা সেন্টেন্স কোটেশন দেওয়ার আগে একটা সেন্টেন্স লিখলাম, সেই সেন্টেন্সটা আমি স্টপ হয়ে গেলাম, স্টপ হওয়ার পর যখন কোটেশন সেন্টেন্সটাতে যাবো আমি কি স্যার ওই লাইনেই থাকবো নাকি স্যার নিচে এসে আরেকটা প্যারা করে ওই কোটেশনটা না, এটা কোটেশন যেহেতু দেখবে একটা সুন্দর করে দিবা না, তুমি নীল গালিতে দিবা কোটেশনটা আলাদা করে নিচে নামে তুমি একটা নীল গালিতে কোটেশনটা দিবা। ঠিক আছে, কোটেশনটা তুমি ওই একই লাইনে না দিয়ে একই লাইন দিতে পারো, কোন সমস্যা নেই, দিলে তুমি নীল গালিতে দিবা, এটা মার্ক করে দিবা আর কি। কোটেশন দিবা মানে কি একটা মার্ক করবা, মানে নীল গালিতে লিখবা। সেট শেক্সপিয়ার বা সেট পিপি শেলি বা সেট অনারেবল প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, এইগুলো কি স্যার নীল কালিতে রাখবো নাকি ওগুলো ব্ল্যাক কালি লিখে বাকি কোটেশনগুলো নীল কালিতে লিখবো? কোটেশনটা তুমি পুরোটাই একই গালিতে লেখো না, অসুবিধা কি, নীল গালিতে লেখো। তুমি তো ব্যাপারটাকে কোড করছো তাই না, সেক্ষেত্রে এটাকে হাইলাইট করো, অসুবিধা নাই। স্যার অরের ওটা কি ক্যাপিটাল লেটার হবে না? কোনটা? অর ডাই দ্বিতীয় অংশ। না না, ওইটা তো ক্যাপিটাল, ডু অর ডাই এটা একই বাক্য না। ডু অর ডাই এটা তো দুইটা মিলে তো একটা বাক্য, তো কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে তোমার প্রথম ডু এর দুটা ক্যাপিটাল হবে, কিন্তু ইনভার্টেড কমার পরে দ্বিতীয় ইনভার্টেড কমার পরে স্মল লেটার হবে, কারণ বাক্য তো একটা। এটা যদি দুইটা বাক্য হইতো তাহলে এটা ক্যাপিটাল, দ্বিতীয় অংশটা ক্যাপিটাল হতো। হ্যাঁ, ডাবল সেন্টেন্সের ক্ষেত্রে ক্যাপিটাল হবে, সিঙ্গেল সেন্টেন্সের ক্ষেত্রে দ্বিতীয় ইনভার্টেড কমার পরে স্মল লেটার হবে। জি স্যার বুঝতেছি। হ্যাঁ স্যার একটা ডাবল সেন্টেন্স লিখেই দেন তাহলে আস্তে আস্তে সুবিধা ডাবল হবে। সেন্টেন্স যাচ্ছে, আমি সিঙ্গেল সেন্টেন্সটা কথা বলতেছি এখন। ডাবল সেন্টেন্স তো যাবো, ডাবল সেন্টেন্স আবার তিনটা সূত্র আছে অন্যভাবে। সিঙ্গেল সেন্টেন্সে যেভাবে তিনটা সূত্র, ডাবল সেন্টেন্সে তোমার তিনটা সূত্র আছে। ঠিক আছে, এবার আমি সূত্রগুলো দেখাই, দেখানোর পরে তোমরা আগে লিখো, লেখার পরে পেপার দেখবা। তোমরা তো আসলে কোথাও দেখো নাই, তো তো না দেখেও মনে করো এখন ইয়ার কারণে তোমরা হয়তো মনে হইতেছে এটা কি হইলো, এটা কি। এটা কিন্তু তোমার ডিফারেন্ট হওয়ার জন্য, আবার বলছি, তুমি এক্সট্রা কিছু নাম্বার বেশি পাওয়ার জন্য এক্সামিনারকে তোমাকে আলাদা কিছু দেখাইতে হবে। এখন তুমি যদি বলো, মনে করো যে স্যার যে তৃতীয় সূত্রটা দেখাইছে এটা কি এক্সামিনার জানে কিনা, তুমি এটা মনে করলে তুমি ভুল পথে আছো। কারণ যে ইংরেজি খাতা যিনি দেখবেন তিনি তো ইংরেজির ছাত্র, তাই না? অতএব তিনি এটা ইউজ না করলে উনি দেখলেই বুঝবেন এটা কেমন, এটা ডিফারেন্ট। ঠিক আছে, এইটা বোঝানোর জন্য তোমার মানে পণ্ডিত হওয়া লাগবে না। হ্যাঁ,
এবার ডাবল সেন্টেন্স কোড করার নিয়ম। হাউ টু কোড ডাবল সেন্টেন্স, লেখো হাউ টু কোড ডাবল সেন্টেন্স কোড করার নিয়ম। তো ডাবল সেন্টেন্স কিভাবে কোড করবে? তো ডাবল সেন্টেন্স কোড করার সূত্র, আমি কি 1 নম্বরটা দিব নাকি আমি 2 নম্বরটা দিই নাকি? কারণ 1 নম্বরটা আমি বলছি যে ইউজ করা লাগবে না, 2 নম্বরটা দেব নাকি? স্যার দুটো এক নাম্বার তো আচ্ছা, স্যার, 1 এক নম্বর নাম্বার দিয়ে তো লেখো, আগেরটার মতো। 1 নম্বর 2 নম্বর সবে লেখো। ডাবল সেন্টেন্স কোড করার সূত্র 1 হচ্ছে, প্রথমে তুমি যিনি বলেছেন নাউন অথবা প্রোনাউন যে বলেছে, তারপর হচ্ছে আরবি রিপোর্টিং ভার, তারপরে কমা, তারপর হচ্ছে ইনভার্টেড কমা, তারপর হচ্ছে প্রথম বাক্য, প্রথম বাক্যের পরে তাহলে প্রথম বাক্য যদি অ্যাসার্টিভ হয় বা ইম্পারেটিভ হয় তাহলে ফুল স্টপ, আর প্রথম বাক্য যদি প্রশ্নবোধক হয় তাহলে প্রশ্নবোধক চিহ্ন, তারপর হচ্ছে প্লাস দ্বিতীয় বাক্য, মানে ডাবল সেন্টেন্স যেহেতু তাহলে প্রথম বাক্য লেখার পরে প্রথম বাক্য যদি অ্যাসার্টিভ হয় ফুল স্টপ অথবা প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক হলে প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার পর আবার দ্বিতীয় বাক্য, ঠিক আছে? দ্বিতীয় বাক্য যদি অ্যাসার্টিভ হয় তাহলে ফুল স্টপ, আর প্রশ্নবোধক হলে প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে? এইভাবে যদি আরো বাক্য থাকে, তৃতীয় বাক্য, মনে করো আরো একটা বাক্য আছে তৃতীয় বাক্য, তো তৃতীয় বাক্য দিবা, দেওয়ার পর যদি তৃতীয় বাক্য অ্যাসার্টিভ হয় তাহলে ফুল স্টপ, যদি প্রশ্নবোধক হয় তাহলে প্রশ্নবোধক চিহ্ন দিবা, দেওয়ার পর ইনভার্টেড কমা দিবা, শেষ। এটা সবাই পারো। সেক্ষেত্রে প্রত্যেকটা বাক্যের শুরুতে ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে, আর বাক্য শেষ হলে ফুল স্টপ অথবা প্রশ্নবোধক চিহ্ন, তাহলে ফুল স্টপ অথবা প্রশ্নবোধক চিহ্নের পরে আবার নতুন বাক্য বসে, নতুন বাক্যের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে, নতুন বাক্যের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। স্ট্রাকচারটা ফলো করো। তাহলে দেখো আমি একটা এক্সাম্পল দেই, লেখা হয়েছে তো নাকি মুছবো? জি স্যার, লেখা হয়েছে। তাহলে স্ট্রাকচার দেখো, যেমন দেখো Shakespeare said, লাভ ইজ ব্লাইন্ড। তো লাভ ইজ ব্লাইন্ড এটা একটা বাক্য, তাহলে এই বাক্যটা কি? সিম্পল সেন্টেন্স। তাহলে বাক্যটা হাবোধক, তারপরে ফুল স্টপ, এরপর কি? আবার মনে করো দ্বিতীয় বাক্য শুরু করলাম, লাভার্স, লাভার্স ডু নট সি। স্যার দ্বিতীয় বাক্যে লাভার্স কে এল কি বড় হাতের হবে? হ্যাঁ হ্যাঁ, ফুল স্টপের পরে। এটা তো তোমার গতকাল ক্লাসে ছিল না, যে কোনো বাক্যের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে, গতকাল কি বলেছি? তাহলে বাক্য শেষ হয়েছিল কি, এটা একটা বাক্য না, ফুল স্টপের পরে তো আবার নতুন বাক্য শুরু হবে, ফুল স্টপ অথবা প্রশ্নবোধক চিহ্নের পরে তো আবার নতুন বাক্য শুরু হবে, তাই না? তো যে কোনো বাক্যের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে, যে কোনো নতুন বাক্যের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে, আর প্রপার নাউন বাক্যের যেখানে বসো সেটা ক্যাপিটাল হবে। এগুলো তো গতকাল বলেছি, মুখস্থ করতে হবে তো। ডু নট সি দা petty police that themselves commit, full stop, ইনভার্টেড কমা। তো দেখো লাভ ইজ ব্লাইন্ড এটা একটা বাক্য, লাভার্স ডু নট সি দ্য পেটি ফলিস
দ্যাট themselves commit, এটা আরেকটা বাক্য। তাহলে এখানে দুইটা ভিন্ন বাক্য, তাহলে তার মানে কি ইনভার্টেড কমার ভেতরে দুইটা বাক্য, তার মানে এটা ডাবল সেন্টেন্স, তাই না? তাহলে ডাবল সেন্টেন্সকে কোড করার প্রথম সূত্র কি? যিনি বলেছেন তার ওনার নাম, তারপরে 12টা, তারপরে কমা দিয়ে কমা, তারপরে ইনভার্টেড কমার ভেতরে ডাবল সেন্টেন্সটা লিখবো। লেখার পর বাক্য যদি অ্যাসার্টিভ হয় বা ইম্পারেটিভ হয় তাহলে ফুল স্টপ দেবো, আর প্রশ্নবোধক হলে প্রশ্ন চিহ্ন দেবো। হ্যাঁ, এতটুকু। হ্যাঁ, ঠিক আছে। যেমন she said, she said do you know she said do you know who I am? I am the দেখো I am all in all here, এটাকে আমি এদিকে লিখি, এই যে she said কমা ইনভার্টেড কমার মধ্যে do you know who I am, এটা প্রশ্নবোধক, অতএব প্রশ্নবোধক বাক্যের শেষে প্রশ্ন চিহ্ন দিলাম, দিয়ে আবার পরের বাক্য I am all in all here, তাহলে এটা আবার অ্যাসার্টিভ, অ্যাসার্টিভের ফুল স্টপ দেয়া ইনভার্টেড কমা দিলাম, ডাবল সেন্টেন্স। ওকে, এটা পারা উচিত নাকি? এটা পারা উচিত, এবং এটা একটা সিম্পল, এটা খুবই সিম্পল, ঠিক আছে। তাহলে আমরা এটা ফলো করব না, এটা ফলো না করে আমরা দ্বিতীয়টা দেখি। দ্বিতীয় সূত্র লেখো। দ্বিতীয় সূত্র হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে ইনভার্টেড কমা প্লাস প্রথম বাক্য প্লাস ফুল স্টপ। প্রথম বাক্য যদি অ্যাসার্টিভ হয় ফুল স্টপ, আর প্রথম বাক্য যদি প্রশ্নবোধক হয় প্রশ্নবোধক, তারপর হচ্ছে দ্বিতীয় বাক্য যদি অ্যাসার্টিভ হয় ফুল স্টপ, প্রশ্নবোধক হলে প্রশ্নবোধক, তৃতীয় বাক্য যদি অ্যাসার্টিভ হয় ফুল স্টপ, প্রশ্নবোধক হলে প্রশ্নবোধক চিহ্ন, তারপরে সরি তৃতীয় বাক্যের পরে যদি আরো একটা বাক্য থাকে, মনে করো চতুর্থ বাক্য, আমি সর্বোচ্চ দিয়ে দেখাচ্ছি আর কি, মনে করো চতুর্থ বাক্য আছে, চতুর্থ বাক্যর পরে আর কোনো বাক্য নাই, এবার চতুর্থ বাক্যটা যদি অ্যাসার্টিভ হয় বা ইম্পারেটিভ হয় তাহলে একটা কমা দিবা, আর যদি চতুর্থ বাক্যটা প্রশ্নবোধক হয় তাহলে প্রশ্ন চিহ্ন দিবা, তারপরে ইনভার্টেড কমা দিবা, দেওয়ার পরে কি করবে, তারপরে লিখবা হ্যাঁ প্রোনাউন ঠিক আছে, অথবা নাউন প্লাস আরবি প্লাস ফুল স্টপ। তুমি নাউন প্রোনাউন এই আরবি এর পরেও নিতে পারবা, আগেও নিতে পারবো, পরেও নিতে পারবো, সমস্যা নাই। তাহলে দ্বিতীয় সূত্র হচ্ছে এটা। আমরা একটা এক্সাম্পল দেই। তোমাদের লেখা হয়েছে কিনা দেখো, লেখার পরে আমি এক্সাম্পলটা দিচ্ছি। লেখা শেষ? জি স্যার। আমি সর্বোচ্চ মানে 4টা বাক্য দিয়ে দেখালাম আর কি, এর বেশি আর লাগবে না। তাহলে দেখো, যেমন আমি যদি বলি ইনভার্টেড কমা দিয়ে দিলাম a mediocre teacher tells full stop
সো এ মিডিওকার টিচার টেলস, এটা একটা বাক্য, সিম্পল সেন্টেন্স। যেহেতু এই বাক্যটা হাবোধক, তাহলে ফুল স্টপ। আবার দ্বিতীয় বাক্য, ফুল স্টপের পরে আবার দ্বিতীয় বাক্যের ফার্স্ট লেটার ক্যাপিটাল, তাহলে এটা ক্যাপিটাল। এ গুড টিচার, এ গুড টিচার এক্সপ্লেইনস, তাহলে এ গুড টিচার এক্সপ্লেইনস, এটা একটা সিম্বল অ্যাসার্টিভ সেন্টেন্স, অতএব তারপরে ফুল স্টপ। তাহলে ফুল স্টপের পরে আবার ক্যাপিটাল লেটার হবে। এ সুপিরিয়র টিচার, এ সুপিরিয়র টিচার demonstrates, ফুল স্টপ। তারপর মনে করো আরো একটা বাক্য আছে, এ গ্রেট টিচার, এ গ্রেট, তাহলে শুনুন ফুল স্টপের পরে এ গ্রেট, তাহলে এটা ক্যাপিটাল। এ গ্রেট টিচার মনে করো ইন্সপায়ার্স, অতএব এই লাস্ট বাক্য হচ্ছে এটা। তো এটা যেহেতু লাস্ট বাক্য, তো লাস্ট বাক্যটা কি অ্যাসার্টিভ, তাহলে অ্যাসার্টিভ বলে কি করব, কমা দেব। কেন ফুল স্টপ না দিয়ে কমা দেব, দিয়ে ইনভার্টেড কমা দেব। ইনভার্টেড কমা দিয়ে যিনি বলেছেন, ঠিক আছে, তাহলে যিনি বলেছেন উইলিয়াম, মনে করো আর্থার, উইলিয়াম আর্থার ওয়ার্ড, উইলিয়াম আর্থার was said, উইলিয়াম আর্থার was said অথবা said উইলিয়াম আর্থার ওয়ার্ড, হ্যাঁ, উইলিয়াম আর্থার was said অথবা said উইলিয়াম আর্থার ওয়ার্ড, একই কথা। উইলিয়াম আর্থার was said অথবা said উইলিয়াম আর্থার ওয়ার্ড, একই কথা। তাহলে দেখো এখানে চারটা বাক্য দিয়েছি, আশা করছি তোমরা ডাবল সেন্টেন্স কোটেশনের এটা ফলো করো ভালো করে, দেখো বুঝতে পারছো কিনা, এটা কি তোমরা বুঝতে পারছো কিনা দেখো। ক্লিয়ার কি সবার কাছে, ক্লিয়ার? জি স্যার। তাহলে a mediocre teacher tells, full stop, a good teacher explains, full stop, a superior teacher demonstrates, full stop, a great teacher inspires, comma, তারপরে ইনভার্টেড কমা শেষ দিয়ে তারপরে যিনি বলেছেন উইলিয়াম আর্থার ওয়ার্ড said, অথবা said উইলিয়াম আর্থার ওয়ার্ড, অথবা she said, he said। আমরা কি পারবো এটা, বুঝছি তো নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা ডাবল সেন্টেন্সের দ্বিতীয় সূত্র। এবার ডাবল সেন্টেন্সের তৃতীয় সূত্রটা কেমন হবে দেখো। তোমরা রচনা লিখতে তোমাদেরকে অনেক কোটেশন লিখতে বলা হচ্ছে, তাই না? এই কোটেশন গুলা বাজারের যে গাইড থেকে তুমি ফলো করে রচনাটা লিখবা, ঠিক আছে, এই গাইডের হুবহু কোটেশনটাকে হুবহু ফলো না করে তুমি আমার এই সূত্র অনুযায়ী তোমার যেই সূত্রটা তোমাকে ভালো লাগে সেই সূত্র অনুযায়ী একটু সাজা চেঞ্জ করে ফেলবা। তাহলে কি হবে, তোমার ওই যে পরীক্ষা খাতা তোমাদের সবার লেখা একই রকম হবে না। আমাদের তো ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন কপি পেস্ট করে, ঠিক আছে, তো এখন এই কপি পেস্টটা তোমাকে বেরিয়ে আসতে হবে। যদি কপি পেস্ট করো নাম্বার কিন্তু কমে যাবে। হ্যাঁ, তাহলে কিছু লেখা কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তৃতীয় সূত্র, বাংলা কোটেশন দেওয়ার সময় তো এই নিয়মগুলো একটা তৃতীয় সূত্র হচ্ছে ইনভার্টেড কমা দিবা। ইনভার্টেড কমার পরে প্রথম বাক্য লেখার পরে এই ইনভার্টেড কমা দিয়ে প্রথম বাক্য লিখবা। প্রথম বাক্য লেখার পরে প্রথম বাক্যটা কি অ্যাসার্টিভ নাকি ইম্পারেটিভ খেয়াল করো। প্রথম বাক্যটা যদি অ্যাসার্টিভ হাবোধক হয়, নাবোধক হয় অথবা ইম্পারেটিভ হয় তাহলে তুমি কমা দিবা। কি করবা, কমা দিবা। আর প্রথম বাক্যটা যদি প্রশ্নবোধক হয় তাহলে প্রশ্নবোধক চিহ্ন দিবা। তাহলে প্রথম বাক্য যদি অ্যাসার্টিভ হয় তাহলে কমা, আর প্রথম বাক্য যদি প্রশ্নবোধক হয় তাহলে প্রশ্ন চিহ্ন, তারপরে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা দেওয়ার পরে তারপরে কি করবা, আর ভি দিয়ে লিখবা
নাউন অথবা প্রোনাউন, নাউন বা প্রোনাউন লেখার পরে দিবা ফুল স্টপ। সিঙ্গেল সেন্টেন্সের পরে ক্ষেত্রে আমরা দিয়েছি কমা, কিন্তু এখানে ডাবল সেন্টেন্সের ক্ষেত্রে হবে ফুল স্টপ। ফুল স্টপের পরে আবার ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার পরে তুমি আবার দ্বিতীয় বাক্য, দ্বিতীয় বাক্য যদি অ্যাসার্টিভ হয় ফুল স্টপ, প্রশ্নবোধক হলে প্রশ্নবোধক চিহ্ন, আবার তৃতীয় বাক্য থাকলে তৃতীয় বাক্য, তৃতীয় বাক্য যদি অ্যাসার্টিভ হয় ফুল স্টপ, তৃতীয় বাক্য যদি প্রশ্নবোধক হয় প্রশ্নবোধক চিহ্ন, আবার চতুর্থ বাক্য থাকলে চতুর্থ বাক্য, চতুর্থ বাক্য যদি অ্যাসার্টিভ হয় তাহলে ফুল স্টপ, প্রশ্নবোধক হলে প্রশ্নবোধক চিহ্ন, তারপরে ইনভার্টেড কমা। জাস্ট এটা খেয়াল করবে। স্যার তাহলে এখানে ব্যতিক্রম শুধু প্রথম বাক্যর পরে অ্যাসার্টিভ হলে কমা আসবে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো রাইটারের কোনো বক্তব্য চেঞ্জ করছি না তো। কোটেশন মানে তো রাইটারের বক্তব্য চেঞ্জ করে না। কোটেশন মানে হচ্ছে রাইটার যেই কথাটা বলেছে সেই কথাটাই আমি বলছি, বাট একটু প্রেজেন্টেশনটা ডিফারেন্ট করে দিচ্ছে। রাইটার যা বলছে তাই তো লিখছি আমি। জি স্যার, জি স্যার। কোটেশন মানে কি, রাইটার যা বলছে তার সেই কথাটাই তো বলছি, কিন্তু কথাটাকে আমি একটু ভাষার কারুকাজে চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, আর কিছু না। ঠিক আছে, জি স্যার। তুমি মনে করো বিশ্বব্যাংক বলেছে, বিশ্বব্যাংকের চেয়ারম্যান বলেছে, তাই না, অমুকে বলেছে, আমাদের অমুকে বলেছে, প্রধানমন্ত্রী বলেছেন, কোটেশন করে না অনেক সময়। এগুলোকে তুমি সেই প্যাটার্নে ফেলতে পারবে। হ্যাঁ, যেমন আমরা দ্বিতীয় সূত্র যেটা দিয়েছি। স্যার এই নিয়ম কি বাংলার ক্ষেত্রেও কি প্রযোজ্য হবে? হ্যাঁ, বাংলার ক্ষেত্রে প্রযোজ্য হবে। বাংলার ক্ষেত্রে তোমার একটু দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করবে। বাংলার ক্ষেত্রে সবসময় দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করবে, তৃতীয় সূত্রটা বাংলায় অ্যাপ্লাই করা যাবে না। ইংলিশে করবা, ইংলিশের জন্য তৃতীয় সূত্রটা স্মার্ট, ইংলিশের জন্য লক্ষ্য করো। কোটেশনটা কি খাতার মাঝখানে লিখবো না স্যার, একদম কোণা থেকে লেখা শুরু করবো স্যার? কেন মাঝখানে লাগবে কেন? সিরিয়াল লাইন তুমি যেভাবে লেখো সেভাবে লিখবা, বাক্য যেখানে যেভাবে স্টার্ট করো না সেভাবে লিখবা, সমস্যা কি? হ্যাঁ, যেমন দেখো মিডিওকার, a mediocre teacher tells, তো যেহেতু এই বাক্যটা অ্যাসার্টিভ তাহলে আমি এখানে কমা দেব, কমা দিয়ে ইনভার্টেড কমা দেব, দিয়ে আমি লিখবো said William Arthur Ward, ফুল স্টপ দেব, ফুল স্টপ দিয়ে ইনভার্টেড কমা দেব, দিয়ে তারপরে আবার পরের বাক্য a good teacher explains, দ্বিতীয় বাক্য যেহেতু অ্যাসার্টিভ ফুল স্টপ, তৃতীয় বাক্য a superior teacher demonstrates, ফুল স্টপ, চতুর্থ বাক্য, মানে চতুর্থ বাক্য আছে বলে আমি সেভাবে চতুর্থ বাক্যে যাচ্ছি। এখন যদি মনে করো দ্বিতীয় বাক্যে শেষ হয়ে যেত তাহলে দ্বিতীয় বাক্যে এখানে আমি ফুল স্টপ দিয়ে ইনভার্ট কমা দিয়ে দিতাম। তাহলে চতুর্থ বাক্য a great teacher inspires, ফুল স্টপ ইনভার্টেড কমা। দেখো তাহলে আমরা এই সেম কথাটাকে দ্বিতীয় সূত্রে আমরা যেভাবে উপস্থাপন করেছি তৃতীয় সূত্রে একটু ডিফারেন্স হয়েছে কিনা দেখো।
তৃতীয় সূত্রে কি একটু ডিফারেন্ট হয়েছে কিনা দেখো তো। জি স্যার। হ্যাঁ, তাহলে তুমি কি করতে হবে, তাহলে তুমি গদ বাঁধা লেখা লেখলে হবে না, গদ বাঁধা লেখা যাবে না, মানে হুবহু কপি পেস্ট না করে তুমি একটু একটু নতুনত্ব আনার চেষ্টা করো। তুমি বই থেকে গাইড পড়ে যে রচনার মধ্যে তো অনেক কোটেশন পাবা, এই কোটেশন গুলাকে তুমি চিন্তা করবা কোন কোটেশনের মধ্যে ফেলা যায়, এটা কি দ্বিতীয় বা তৃতীয় সূত্রে কোনটার মধ্যে ফেলা যায়, কোনটার মধ্যে ফেললে ভালো লাগে। একই রকম ভাবে বারবার কোট করা যাবে না, একই রকম ভাবে বারবার কোট করা যাবে না। তুমি এক নম্বর সূত্র একবার কোট করছো, পরে দ্বিতীয় সূত্রটা কোট করো, পরে তৃতীয় সূত্রটা ইউজ করো। তাহলে আমি মনে করি প্রথমে তৃতীয় সূত্রটা দিয়া প্রথমে দেখাও, তারপরে দ্বিতীয় সূত্র, তারপরে তৃতীয় সূত্র। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, রাইটারের কোনো বক্তব্য যদি হুবহু যদি কেউ জানে, যেমন এই কথাটা সবাই জানে, এই কথাটা ভুল করলে এটা তো ধরে ফেলবে, কারণ এটা তো আমিও জানি, তো যিনি খাতা দেখবেন তিনিও জানেন। কিন্তু এমন একজনের বক্তব্য বিশ্বব্যাংক বলছে, সেখানে ওই কথাটা বা সংবিধানে বলছে, ওই কথাটা যদি তুমি কুট করো তাহলে হুবহু লিখতে হবে। কুট করার মানে হচ্ছে তুমি হুবহু লিখতে হবে, লিখতে পারলে ভালো, অথবা নিজের ভাষায় বানাই ফেলবা। তুমি কোটেশনটা নিজে বানাই ফেলবা। স্যার সংবিধান থেকে যদি স্যার কোড করি তাহলে স্যার এইভাবে কোড করা যাবে, মানে তৃতীয় সূত্র অনুযায়ী? হ্যাঁ, কোট করা যাবে। সংবিধান থেকে কোট করতে গেলে তো সংবিধানের কথাটা কে বলেছে সেখানে দেখতে হবে। যদি বলে যে ডক্টর কামাল হোসেন বলেছেন, তাহলে তো সেটা সংবিধানের কথা, তো আর সংবিধান তো একটা নিজে একটা ডকুমেন্ট, তাই না, ডকুমেন্টারি, ওইটা তো আর ইয়ে করা যাবে না, ঠিক আছে। অথবা আর্টিকেল এত কোর্স, ঠিক আছে, আর্টিকেলের সংবিধানের আর্টিকেল এতর মধ্যে কোর্স করে তুমি বাক্যটা লিখতে পারো। হ্যাঁ, কিন্তু তুমি এইটা লিখবে কখন, যেমন মনে করো একজন মনে করো তুমি নারীর ক্ষমতায়ন রচনা আসছে, তাই না, এখন তুমি সেই নারীর ক্ষমতায়ন রচনা লিখতে গিয়া তুমি লিখতে পারো যে তুমি এই সুলতানা কামাল বলেছেন, সুলতানা কামালের একটা কোটেশন তুমি দেখছি 5টা কোটেশন দিতে গিয়া তুমি 2টা কোটেশন তুমি হুবহু দিবা, আর 3টা কোটেশন তুমি ম্যাক্সিমাম বাক্য তোমার মতো করে বানাই ফেলবা, ঠিক আছে। কিন্তু সুলতানা কামাল বলেছেন এটা যেন ঠিক থাকে, এবং খেয়াল করতে হবে তুমি নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে সুলতানা কামালের জায়গা না দিয়া তুমি ডক্টর এম সাখাওয়াত হোসেনের নাম বলো, তাহলে কিন্তু হবে না। মানে খেয়াল করতে হবে যে ব্যক্তিটাকে কোটেশনের নাম উল্লেখ করছো উনি কি ওই রিলেটেড ব্যক্তি কিনা সেটা খেয়াল করতে হবে। এখন আন্তর্জাতিক কোনো বিষয় নিয়ে, নির্বাচন বিষয়ক কোনো বিষয় নিয়ে যদি কোট করো, সেখানে যদি তুমি উল্লেখ করো সুফিয়া কামাল, তাহলে কিন্তু হবে না। সেখানে তুমি হয় ডক্টর এম সাখাওয়াত হোসেন তার নাম বলতে পারো, অথবা নির্বাচন কমিশনারের নাম বলতে পারো, ইত্যাদি। হ্যাঁ, ঠিক আছে। একজন পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলতে গিয়া তুমি এখন বলতে গেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর নাম বলতে পারো। এখন পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর নাম না বলে তুমি তো বাংলাদেশের শিক্ষামন্ত্রী বলেছেন পররাষ্ট্রমন্ত্রী, এটা তাহলে এটা তো বিশ্বাসযোগ্য হবে না, তাই না। তো সেই ক্ষেত্রে তুমি যেই ব্যক্তিটাকে কুট করছো, যেই ব্যক্তির কথা কুট করছো, ওই ব্যক্তিটা ওই ফিল্ডের লোক কিনা সেটা মাথায় রাখবা। তাহলে সেই ক্ষেত্রে কোটেশনের কথাগুলো একটু চেঞ্জ হলেও কোনো সমস্যা হবে না। কথা কি বুঝতে পারছি? জি স্যার। স্যার আর্টিকেল সংবিধানটা কিভাবে লিখবো স্যার, এটা একটু তৃতীয় সূত্রে একবার একটু নমুনা দেখাই দিলে ভালো হতো স্যার। না, সংবিধান তো তোমার আগে তো বুঝতে হবে সংবিধানের কোন কথাটা লিখবা তুমি। সংবিধান তো কোটেশন না, যদি নিজস্ব ভাষা মানে কোটেশনের মূল কথা, সংবিধান তো কোটেশন না। কোটেশনটা তুমি লিখবা, মনে করো অমুক কবি বলেছেন, তাই না, অমুক প্রতিষ্ঠানের চেয়ারম্যান বলেছেন, অমুক প্রতিষ্ঠানের প্রধানমন্ত্রী বলেছেন, এরকম কথাগুলো আমরা বলি না, কুট করি না। এই কথাগুলো কুট করতে গিয়ে আমরা এই টেকনিকগুলো অ্যাপ্লাই করব। তোমরা একটু আমি যে এই সূত্রগুলো শিখাইলাম এগুলো একটু পেপার পড়িও। হ্যাঁ, পেপার পড়লে দেখবে এগুলো তুমি দেখতে পারবা। প্রতিদিন পেপারের ভাষাটা পড়লে মানে 2 দিন পেপার পড়লে দেখবে এই কোটেশনগুলো তোমার চোখে পড়বে। হ্যাঁ, কিভাবে কুট করতেছে। স্যার আরেকটা বিষয়, স্যার বাংলাদেশ বিষয় বলে আমি সংবিধানের কোন অনুচ্ছেদ দিয়ে লিখতে চাই, এক্ষেত্রে কি সংবিধানে যে ভাষায় লিখছে না, সংবিধানের ভাষা হুবহু কোট করতে হবে না, সংবিধানের ভাষা হুবহু কোট করতে হবে না, ঠিক আছে। হ্যাঁ, সংবিধানের ভাষা হুবহু কোট করতে হবে না, তুমি তোমার মতো করে ভাষা একটু চেঞ্জ করলেও সমস্যা নাই, কারণ সংবিধানের ভাষাটা হুবহু চেঞ্জ করতে উল্লেখ করতে হবে এমন কথা নাই। বাট শুধু খালি আর্টিকেলটা অত নাম্বার ঠিক আছে কিনা, মেইন কথাটা ঠিক আছে কিনা সেটা দেখবে। হ্যাঁ, ওকে স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ, মূল কথাটা দেখবে, সংবিধানের মূল কথাটা। আমি যদি কোটেশন চিহ্ন দেই সেক্ষেত্রে স্যার সমস্যা হবে না স্যার? আরে না, এত কিছু দেখবে না, তোমার হুবহু তো কোটেশন তোমার দরকার নেই, সংবিধানের ক্ষেত্রে কোটেশন দেওয়ার দরকার নেই, কারণ সংবিধান তো একটা মূল ভাষা ইয়া আছে। তো সংবিধানের আর্টিকেল 25 নম্বরে বলেছে, ঠিক আছে, বুঝতে পারছো, আর্টিকেল 25
সংবিধানের মনে করো আর্টিকেল, এই দেখো সংবিধানে আর্টিকেল 25, দেখো সংবিধানের আর্টিকেল 25, তাই না? তখন তুমি আর্টিকেল 25, হ্যাঁ, অ্যাকর্ডিং টু আর্টিকেল 25 অফ দ্য কি অফ বাংলা অফ আওয়ার কনস্টিটিউশন, ঠিক আছে? তাহলে এটা তুমি কোড করলা, তাহলে সেই ক্ষেত্রে কোড করলে ইনভার্টেড কমা দিয়ে তুমি এভাবে লিখতে পারো উপবাক্য, ঠিক আছে? অথবা অথবা তুমি লিখতে পারো, এটা লেখো সংবিধানের আর্টিকেলের 25 কি আছে, তুমি ইনভার্টেড কমা দিয়া আর্টিকেলের 25 কি পড়ছো এই 25 কথাটা লিখবা, লেখার পরে তুমি লাস্ট বাক্যটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে এখানে কমা দিবা, কমা দিয়ে ইনভার্টেড কমা দিয়া লিখে দিবে অ্যাকর্ডিং টু, হ্যাঁ, অ্যাকর্ডিং টু, হ্যাঁ, আর্টিকেল 25 অফ আওয়ার কনস্টিটিউশন। কথা কি বুঝতে পারছি? মনে করো তুমি এইভাবে ইনভার্টেড কমা দিয়ে দ্বিতীয় সূত্রটা, তখন সংবিধানের ক্ষেত্রে দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করো, কারণ এটা তুমি পারবা না হয়তো। তাহলে দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করলে কি হবে, ইনভার্টেড কমা দিয়ে তুমি বাক্যগুলো লিখবা, লেখার পরে লাস্ট বাক্যটা যদি অ্যাসার্টিভ হয় কমা দিবা, কমা দিয়ে ইনভার্টেড কমা দিয়ে লিখে দিবা অ্যাকর্ডিং টু, হ্যাঁ, অ্যাকর্ডিং টু, হ্যাঁ, আর্টিকেল 25 অফ আওয়ার কনস্টিটিউশন। স্যার ক্লাস কি শেষ আজকে? হ্যাঁ, তোমরা চাইলে ক্লাস শেষ করে দেবো। হ্যাঁ স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বসতে পারো। স্যার ওই যে আজকে পেপারে দেখলাম একটা মানে ফুল স্টপ দিছে একটা সেন্টেন্সে প্যারায়, এরপর স্যার এন্ড দ্বারা শুরু করছে বাক্যটা বড় হাতের এন্ড দ্বারা, স্যার এরকম কোন ক্ষেত্রে? এগুলো ইনফর্মাল, এগুলো ইনফর্মাল। হ্যাঁ, এগুলো বার দিয়ে শুরু করতে পারে, এন্ড দ্বারা শুরু করতে পারে, এগুলো ইনফর্মাল। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে এন্ড দ্বারা এটাকে তুমি কম্পাউন্ড সেন্টেন্স করলে তো এন্ডটা তুমি ইয়ে করে ফেলবে। যদি ফুল স্টপের পরে এন্ড থাকে, এন্ডটা ক্যাপিটাল হবে। ফুল স্টপের পরে যদি বার থাকে, বারটা ক্যাপিটাল হবে। কিন্তু যদি ফুল স্টপ কমা দাও তাহলে ক্যাপিটাল হবে না, স্মল হয়ে যাবে, তখন এটা কম্পাউন্ড হয়ে যাবে। আর যদি তুমি ফুল স্টপ দিয়ে লেখো বাট এন্ড, তাহলে সেটার কম্পাউন্ড সেন্টেন্স হবে না, এটা তখন সিম্পল সেন্টেন্স হবে। আর স্যার সোয়ানের পর দেখো ফুল স্টপের পর যদি হাউওভার দিয়ে শুরু করো, মোরওভার দিয়ে শুরু করো, তাহলে এটা সিম্পল সেন্টেন্স হবে। আর সেমিকোলনের পর যদি হাউওভার মোরওভার দিয়ে শুরু করো, তখন এটা কম্পাউন্ড হবে। স্যার আরেকটা সেন্টেন্সে দেখলাম সোয়ান দেওয়ার পর কমা দিছে, কমা দিয়ে এরপর সেন্টেন্সটা শুরু করছে। হ্যাঁ স্যার এটা কোন নিয়মে? ওই যে ওপেনারের ওই নিয়মটাই? সোয়ান তো আমি বুঝি নাই, তুমি বাক্যটা পুরোপুরি বললে বুঝতে পারবা। আচ্ছা ঠিক আছে। তুমি বাক্যটা না বললে তো বুঝতে পারবে, তাই না? তুমি মেসেঞ্জারে আমাকে বাক্যটা দিও, কথাটা ঠিক রেখে যদি মানে আমি আমার নিজের ভাষায় লিখি কোটেশনটা, তাহলে হ্যাঁ হ্যাঁ, তুমি নিজের ভাষায় লিখতে কোটেশন লিখতে পারো, কোনো সমস্যা নেই। তবে দুই একটা কোটেশন তুমি অন্তত অন্যের হুবহু কথাটা লেখার চেষ্টা করো, কারণ কারণ কিছু কথা তো মনে করো কমন থাকে, যেটা মানে সবার নজরে থাকে, তাই না? আর কিছু হচ্ছে মানে দুই একটা বানাই ফেলবা, কারণ সব কোটেশন তো তুমি বানায় হুবহু লিখতে পারবে না, কিছু নিজে বানাই ফেলতে হবে। মানে ব্যক্তির নামটা ঠিক মতো রাখা ওই রিলেভেন্ট কিছু কোটেশন নিজে বানাই ফেলবা, ঠিক আছে? তোমরা এগুলো হচ্ছে ফেস টু ফেস, এই ধরনের পরামর্শগুলা ফেস টু ফেস, এগুলো এই এগুলো তো অনেক সূক্ষ্ম বিষয়, তো এই কথাগুলো হচ্ছে তোমাকে ফেস টু ফেস বললে হয়তো বুঝতে পারতা। এখন তুমি মনে করো একটা কোটেশন দিবা, কোটেশনটা তো হুবহু মনে করো তুমি তোমার লাইন হুবহু, তোমার ওই বক্তার বক্তব্যটা হুবহু তোমার মনে নাই, এবার তুমি তোমার মতো করে বানাই ফেলো, একটা লাইন বানিয়ে কাছাকাছি একটা ইয়ে করে দাও। হ্যাঁ, তবে 5টা কোটেশন দিলে 2টা কোটেশন যেন হুবহু মিল থাকে, আর বাকিগুলো তুমি বানাই ফেলবা। তবে যার নামে কোট করছো ওই ব্যক্তিটা যেন আবার ঠিক থাকে, হ্যাঁ, ওই রিলেটেড ব্যক্তি হয়, যেন ওই ফিল্ডের ব্যক্তি হতে হবে, ঠিক আছে? তো দেখো তো এটা করো দেখি। দেখো, ইউ ক্যান রেন্ট অ্যান্ড rap all you want, she said. করো, এটা কোড করো দেখি। কমার পরে অ্যাকর্ডিং টু স্মল লেটার হবে, অ্যাকর্ডিং টু কমার পরে সবসময় খেয়াল করো, কমার পরে স্মল লেটার হয়, তাহলে কমার পরে তোমরা কি করবে, স্মল লেটার দিবে, অ্যাকর্ডিং এর এটা স্মল হবে। এটা কোড করো দেখি, তাড়াতাড়ি করো।
এটা কি সিঙ্গেল সেন্টেন্স নাকি ডাবল সেন্টেন্স বলো? ডাবল সেন্টেন্স স্যার ডাবল সেন্টেন্স। হ্যাঁ, তাহলে কি হবে বলো? স্যার প্রথমে ইনভার্টেড কমা ইউ ক্যান রেন্ট, এরপরে কমা, এরপরে আবার ইনভার্টেড কমা শি সেড, ফুল স্টপ, ইনভার্টেড কমা। এখানে আমি একটু ইয়ে দিয়ে যোগ করে শি সেড, বাট এখানে একটু আরেকটু যোগ করে দিই, বাট মনে করো বাট বলো ইটস। এবার বলো দেখি এটা কি ডাবল সেন্টেন্স নাকি সিঙ্গেল সেন্টেন্স? এটা সিঙ্গেল সেন্টেন্স, সিঙ্গেল সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স স্যার, সিঙ্গেল সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স একটা সিঙ্গেল সেন্টেন্স, তাই না? তাহলে এটা কোড করতে হলে কিভাবে করতে হবে? তাহলে ইনভার্টেড কমা, তাহলে এটা কি, তাহলে ওয়াইটা ক্যাপিটাল হবে, ইউ ক্যান rent and rape all you want। তাহলে ইনভার্ট কমা দিয়ে, এটা হচ্ছে প্রথম অংশ, এটা কিন্তু বাক্য না, তাহলে প্রথম অংশ, তাহলে প্রথম অংশ হইলে অ্যাসার্টিভ যেতে কমা, কমা দিয়ে ইনভার্টেড কমা দিয়ে কি, তারপর হচ্ছে she said, she said, তারপর এখানে কমা, তারপর ইনভার্টেড কমা দিয়ে but it's not going to change things, full stop, inverted comma। দেখো হয়েছে কিনা, দেখছো কোটেশনটা, দেখছো কি এবার চমৎকার লাগছে, যেহেতু সিঙ্গেল সেন্টেন্স। দেখো কেমন লাগছে দেখো। স্যার এটা অর্থ কি হচ্ছে? তুমি যত পারো চিল্লাচিল্লি করো, তোমার কথা এটা চেঞ্জ হবে না। তোমার চিল্লাচিল্লিতে তুমি যত পারো, তুমি যতক্ষণই চাও ততক্ষণ চিল্লাচিল্লি করো, তোমার চিল্লাচিল্লিতে এটা চেঞ্জ হবে না। তোমার চিৎকার চেঁচামেচিতে এটা চেঞ্জ হবে না। তুমি যতক্ষণ পারো চিৎকার চেঁচামেচি করো, কিন্তু তোমার চিৎকার চেঁচামেচিতে এটা চেঞ্জ হবে না, পরিবর্তিত হবে না। কি বুঝতে পারলাম? আমরা সিঙ্গেল সেন্টেন্সের তৃতীয় সূত্র, এটা সিঙ্গেল সেন্টেন্সের তৃতীয় সূত্র উপস্থাপন করলাম, ঠিক আছে? হ্যাঁ, সেটার পর কমা, তো এটা সিঙ্গেল সেন্টেন্স, তো ইউ ক্যান রেন্ট এন্ড রেপ অল ইউ ওয়ান্ট, আর যেহেতু বাট আছে তাহলে তার মানে কি, তাহলে বাট আছে মানে কি, প্রথম অংশ আর দ্বিতীয় অংশ মিলে এটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স মানে কি, একটা সিঙ্গেল সেন্টেন্স না, কম্পাউন্ড সেন্টেন্স তো একটা সেন্টেন্স। তাহলে একটা সেন্টেন্স হলে তুই কি হবে, তাহলে সি সেটের পরে কমা দিয়ে তারপরে ইনভার্ট কমা। কিন্তু এটা যদি দুইটা সেন্টেন্স হতো তাহলে এখানে সি সেটের পরে ফুল স্টপ হতো, হ্যাঁ, আর এখানে বাটটা ক্যাপিটাল হয়ে যেত। যদি দুইটা সেন্টেন্স হতো, কিন্তু একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, তাহলে এখানে সিঙ্গেল সেন্টেন্সের ক্ষেত্রে এটা কমা হবে। আমরা সিঙ্গেল সেন্টেন্সের ক্ষেত্রে কমা হবে, কমা, এটা কমা হবে কারণ এটা সিঙ্গেল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। হ্যাঁ, ওকে, আজকে এই পর্যন্ত। স্যার ডাবল সেন্টেন্সের ক্ষেত্রে যে কোটেশনটা দেওয়া থাকবে ওখানে তো ফুল স্টপ দেওয়াই থাকবে। না না, ডাবল সেন্টেন্সের ক্ষেত্রে পরীক্ষা যদি কারেকশন আসে ফুল স্টপ দেওয়া থাকবে না, এগুলো কোনো চিহ্নই দিবে না, ফুল স্টপ কমা কোনোটাই দিবে না, তোমাকে এগুলো বানাইতে হবে। ডাবল সেন্টেন্সের ক্ষেত্রে স্যার, ডাবল সেন্টেন্স, সিঙ্গেল সেন্টেন্স, কোন সব ক্ষেত্রেই এই কমা টমা কোনোটাই দিবে না। তোমাকে এগুলো বলবে যে তোমার যেখানে প্রয়োজন সেখানে, হ্যাঁ, কমা, ক্যাপিটালাইজেশন, কমা, হ্যাঁ, কোটেশন মার্কস ইউজ করো। হ্যাঁ, যদি পরীক্ষা আসে, হ্যাঁ, যদি পরীক্ষা আসে, আর পরীক্ষা না আসলে তো তুমি এই সূত্র অনুযায়ী এটা বানাইতে হবে তোমাকে, ঠিক আছে? স্যার এটা দ্বিতীয় সূত্র কিভাবে হবে? এটা তৃতীয় সূত্র। হ্যাঁ স্যার এটা দ্বিতীয় সূত্র, এটা দ্বিতীয় তাহলে সূত্র কি? চাচ্ছ? তো লেখো, দ্বিতীয় সূত্র লেখো। স্যার আপনি বলেছিলেন যে অ্যাপোস্ট্রোফ এস যেন ব্যবহার না করি রিটেনে, কিন্তু এখানে তো হ্যাঁ, এটা তো পরীক্ষা আসছে মনে করো। হ্যাঁ, আচ্ছা, তাহলে লেখো, তুমি না লেখো ইট ইজ, লেখো না ইট ইজ, ইটস মানে তো ইট ইজ, তাই না? দ্বিতীয় সূত্র হবে এভাবে, all you want
but it is not going to change things. She said. কথা ক্লিয়ার? এটা দ্বিতীয় সূত্র। জি স্যার। ওকে, হ্যাঁ এগুলো কিন্তু লাগবে তোমার, তোমরা হয়তো গুরুত্ব বুঝতে পারছো কিন্তু জানি না, লাগবে এগুলো না ইউজ করলে লেখা সুন্দর হবে না। স্যার বাটের আগে কি কমা হবে? হ্যাঁ স্যার বাটের আগে কি কমা হবে? বাটের আগে গতকাল ক্লাস করছিলা? গতকাল ক্লাস করছিলা? জি স্যার। কম্পাউন্ড সেন্টেন্স আমি কি বলছিলাম? ফ্যান বয়েজের পরে যদি সাবজেক্ট ভার্ব উল্লেখ করা থাকে তাহলে তারা কমা দিবা। অবশ্যই কমা। ফ্যান বয়েজের পরে সাবজেক্ট ভার্ব উল্লেখ করলে তার আগে কমা দিবা। তো এখানে সাবজেক্ট বাটের পরে কি ইট ইজ আছে? জি স্যার, আজকে পেপারেও স্যার নোটিস করছি এরকম অনেকগুলো সেন্টেন্স ছিল এবং তার পূর্বে কমা ছিল। হ্যাঁ হ্যাঁ, এগুলো পড়ো আমার ক্লাস করার পরে পেপার পড়েও দেখবা, এগুলো তো বুঝবা যে আসলে কোথায় ঘটনাটা কি। হ্যাঁ এইভাবে তুমি চিন্তা করো না তো। হ্যাঁ একদিন তো মানে মানে নিজের থেকে নিজের মতো করে সব চলছে। একদিন তো ফ্রিলি বলছো, এমসিকিউ পড়ছো, মানে ইংরেজি তো আর ভাবিয়ে দেখার সময় পাও না। হ্যাঁ ঠিক আছে, একটু সময় নিয়ে দেখতে হবে, কিছু করার নাই। হ্যাঁ আজকে এই পর্যন্ত ক্লাস। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।